হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি লাইফ কোর্সের আজকের এই ইংরেজি ক্লাসটিতে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি হলো ভয়েস চেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। শুরু করার পূর্বে আমরা বরাবরের মতো একটু সময় নিয়ে থাকি, যাতে আপনারা আমাকে কনফার্ম করতে পারেন যে আজকের এই লাইভ ক্লাসটির অডিও, ভিডিও অর্থাৎ সবকিছু ওকে আছে কিনা। আমাকে একটু অল ক্লিয়ার লিখে জানাবেন। যারা আজকের এই লাইভ ক্লাসতে জয়েন করেছেন তারা হচ্ছে একটু কমেন্টে চলে আসেন, একটু লিখে ফেলেন অল ক্লিয়ার লিখেন। আমরা একটু কনফার্মেশন নিই, আমরা পড়াশোনা শুরু করে দিব। হ্যাঁ, একটু অল ক্লিয়ার লিখে আমাকে জানাবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন তারা একটু আমাকে অল ক্লিয়ার লিখে জানিয়ে দিবেন। আমরা একটু সময় নেই। হ্যাঁ, বাকিরা জয়েন করে ফেলুক। ইকবাল লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বগুড়া থেকে। ইকবাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু অল ক্লিয়ার লিখে জানান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, অল ক্লিয়ার, ভেরি গুড। ফারজানা লিখেছেন অল ক্লিয়ার। যেহেতু অল ক্লিয়ার লিখেছেন, ইকবালও লিখেছেন, সব ঠিক আছে, তাহলে আমরা আজকের এই ভয়েস চেঞ্জের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করতে পারি। আমি যদি ভয়েস চেঞ্জ নিয়ে বিগত ইতিহাসের একটু কথা বলি, সেটা হচ্ছে 10তম বিসিএস থেকে শুরু করে 45তম বিসিএস পর্যন্ত ভয়েস চেঞ্জ থেকে কখনোই কোনো বছর কোশ্চেন মিস যায় নাই। ঠিক আছে, আমি যদি একেবারে ভেরি রিসেন্ট কোশ্চেনের কথা বলি, 45 বিসিএস এ ভয়েস চেঞ্জ থেকে দুইটা প্রশ্ন আসছে, 44 বিসিএস এ ভয়েস চেঞ্জ থেকে দুইটা প্রশ্ন আসছে। একেবারে লাস্ট মানে যে দুইটা বিসিএস, আমি কিন্তু সেই বিসিএস এর তথ্যটা আপনাদেরকে দেখালাম, পরিসংখ্যানটা দেখালাম, ওইখানে কিন্তু দুইটা করে প্রশ্ন আসছিল। সো একেবারে ফার্স্টে আমরা শুরু করে চলেন। আমি আপনাদেরকে প্রথমত প্রি অ্যাসেসমেন্ট দিয়ে শুরু করতে চাই। প্রি অ্যাসেসমেন্ট বলতে অ্যাকচুয়ালি আমরা এই ভয়েস চেঞ্জের উপরে আপনাদের কতটুকু ধারণা আছে সেটা আমরা জানতে চাই। চলেন তাহলে ফার্স্টে এই প্রশ্নটি আসছে হলো 45th বিসিএস এ। একটু আমাকে আপনারা কমেন্টে লিখে জানাবেন যে এটা অ্যান্সারটা কি হতে পারে। শি প্লেড অন দ্য ফ্লুট, এটাকে আমরা পেসিভ বানাবো। এটা 45তম বিসিএস এ আসছে। অপশন এ তে আছে দ্য ফ্লুট ওয়াজ প্লেড বাই হার, অপশন বি তে আছে দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার, অপশন সি তে আছে দ্য ফ্লুট ওয়াজ প্লেড টু হার, অপশন ডি তে আছে দ্য ফ্লুট ওয়াজ বিং প্লেড বাই হার। সো একটু কমেন্টে জানিয়ে দেন তো এটা অ্যান্সারটা কি হবে। ফারজানা লিখেছেন যে অ্যান্সার বি হবে। বাকিরাও যারা এই ক্লাসটিতে জয়েন করেছেন একটু ঝটপট লিখে ফেলেন তো অ্যান্সারটা কি হবে। শি প্লেড অন দ্য ফ্লোট, এই প্রশ্নের অ্যান্সারটি হবে। আমি জাস্ট আপনাদেরকে অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি। এটা নিয়ে বিস্তারিত আমরা পড়াশোনা করব যখন আমাদের মেইন টপিকে আমরা চলে যাব। জাস্ট আমি আপনাদেরকে প্রি অ্যাসেসমেন্ট দেখিয়ে দিচ্ছি এখন। সো অ্যান্সার হচ্ছে অপশন বি। আপনারা সবাই পারফেক্টলি অ্যান্সার করেছেন। এবার আমরা চলে যাব আরেকটি প্রশ্নে, সেটিও কিন্তু 45তম বিসিএস এ আসছে। আমি অলরেডি আপনাকে বলেছি যে 45তম বিসিএস এ কিন্তু এই টপিক থেকে দুটি প্রশ্ন আসছিল। সো হু হ্যাজ ব্রোকেন দিস জগ, এটাকেও আমরা পেসিভ বানাবো। সো 45 এ এবং 44 এ কিন্তু দুটি করে প্রশ্ন আসছিল। এই প্রশ্নের উত্তরটি কি হবে একটু ঝটপট বলে ফেলেন তো। 2 নাম্বার 2 লিখে অ্যান্সার করবেন। হ্যাঁ, ওকে। সো 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে বাই হোম হ্যাজ দিস জগ বিন ব্রোকেন, তাই না? বাই হোম হ্যাজ দিস জগ বিন ব্রোকেন, 45th বিসিএস এর প্রশ্ন এটি। এবার আমরা চলে যাব আরেকটি প্রশ্নে। সেই প্রশ্নটি আসছে হলো 44th বিসিএস এ। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু বাই হোম এবং হু এর একটা প্রশ্ন, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্নের একটা প্রশ্ন। বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, এটাও 44th বিসিএস এ আসছে। এই প্রশ্নটাকে যদি আমরা উত্তর করতে চাই, এই বাই হোম শব্দটাকে আমরা হচ্ছে হুতে ট্রান্সফার করে দিব, তাই না? তাহলে কিন্তু উত্তরটা হবে হু। যেহেতু এটাতে আছে হতে পারে, এটা নাই হতে পারে না, এটা আছে হতে পারে, এটা আছে হতে পারে। এখানে তো ক্যান যেহেতু আছে, উত্তর অবশ্যই ক্যান আসতে হবে। ক্যান নাই বাদ হয়ে গেল, ক্যান নাই বাদ হয়ে গেল, ক্যান আছে অপশন এ তে। সো দ্য অ্যান্সার ইজ অপশন এ। খুবই সিম্পল একটা প্রশ্ন। আমরা আরেকটি প্রশ্নে চলে যাই, প্রশ্ন নাম্বার 4। এটাও 44th বিসিএস এর প্রশ্নটা আসছে। আমি আপনাদেরকে ইতোপূর্বে বলেছি যে বিসিএস এর প্রশ্ন কখনোই
পেসিভ ভয়েস ছাড়া হতে পারে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হলো পেসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জিং। সো এটা হচ্ছে ডু নট ক্লোজ দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে পেসিভ করতে হয়, আমরা বিস্তারিত এখন আলোচনা করছি না। আমরা যখন এই গ্রামার গুলো বিস্তারিত পড়াশোনা করব, এই রোলস গুলো যখন বিস্তারিত পড়াশোনা করব, তখন কিন্তু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে প্রি অ্যাসেসমেন্ট হিসেবে কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো ভর্তি পরীক্ষা বলেন বা জব পরীক্ষা বলেন, পরীক্ষাতে কিভাবে কোন ধাঁচে বা কোন প্যাটার্নে এসে থাকে। ওকে, so the answer is let not the door be closed. Question number 4, the answer is option B. এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে। মূল টপিক যেটা আমাদের, সেটা হলো পেসিভ মানে কি। আপনাকে ফার্স্টে বুঝতে হবে অ্যাকচুয়ালি পেসিভটা কি। একটু খেয়াল করে দেখেন, পেসিভ মানে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি ওই সেন্টেন্সটাকে পেসিভ ভয়েস বলবেন যেই সেন্টেন্সটার মধ্যে দুটি বিষয় থাকে বা দুটি ওয়ার্ড থাকে মাস্ট। একটি হলো বি ভার্ব, আরেকটি হলো ভি3। এই দুটি শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সটা হবে একটা পেসিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। কখনোই বি ভার্ব এবং ভি3 ছাড়া পেসিভ হতে পারে না। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি যে আই ইট রাইস, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে যখন আপনি পেসিভ করবেন তখন কিন্তু আপনি রাইস ইজ ইটেন পাচ্ছেন, তাই না? রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ এই যে বি ভার্ব আছে, এই যে ভি3 আছে, এই বি ভার্ব এবং ভি3 ছাড়া কিন্তু কখনোই পেসিভ হতে পারে না। এই বি ভার্ব এবং ভি3 ছাড়া কিন্তু কখনোই পেসিভ হতে পারে না। ওকে, ইকবাল লিখছেন রেপ আপন রেপ সম্পর্কে কিছু বলেন। এটা পেসিভ ভয়েসটা বিশাল বড় টপিক। এখন যদি আমি অন্য আরেকটা টপিকে বা অন্য একটা ক্লাসে চলে যাই, তাহলে এই টপিকটা আমি একেবারেই শেষ করতে পারবো না, ঠিক আছে? এটা আগামী ক্লাসে যখন আমি লিটারেচার ক্লাস পড়াবো, ঠিক তখন আমাকে এই প্রশ্নটা একটু আরেকবার মনে করে করিয়ে দিবেন। হ্যাঁ, লিটারেচার ক্লাসে আমি রেপ আপন রেপ নিয়ে একটু কথা বলবো। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এই সেন্টেন্সটার মধ্যে দেখেন ইজ হলো বি ভার্ব, ইটেন হলো ভি3। এই বি ভার্ব এবং ভি3 আছে মানে কিন্তু সেটা একটা পেসিভ প্যাটার্নের স্ট্রাকচার বা সেন্টেন্স। তো একটু খেয়াল করে দেখবেন, আপনারা যখনই একটা প্রশ্ন সলভ করেন, ধরেন আপনি প্রশ্ন সলভ করছেন যে নিচের কোন সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে, নিচের কোন সেন্টেন্সটি পেসিভে আছে, এই প্যাটার্নটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটি বি ভার্ব দেখতে হবে এবং একটি ভি3 দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু পেসিভ ভয়েস চেনা যাবে না। একটু খেয়াল করে যদি আপনারা দেখেন, এরা হচ্ছে বি ভার্ব, তাই না? এরা হচ্ছে বি ভার্ব। এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়্যার হতে পারে, বি হতে পারে, বিং হতে পারে এবং বিন হতে পারে। সো এরা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? এরা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের সাথে কিন্তু একটা ভি3 থাকতে হবে। এই বি ভার্বের সাথে কিন্তু একটা ভি3 থাকতে হবে। ভি3 না থাকলে, বি ভার্ব না থাকলে কিন্তু সেটা কখনোই পেসিভ ভয়েস হবে না। একটু খেয়াল করে যদি দেখেন আপনারা যে আসলে বি ভার্ব আছে কিনা, দেখেন বি ভার্ব আছে, ভি3 আছে, বি ভার্ব আছে, ভি3 আছে, বি ভার্ব ভি3, বি ভার্ব ভি3। প্রত্যেকটা সেন্টেন্সের দিকে তাকিয়ে দেখেন, বি ভার্ব ভি3 ছাড়া কিন্তু পেসিভের কোনো অস্তিত্ব নাই। বি ভার্ব ভি3 ছাড়া কিন্তু পেসিভের কোনো অস্তিত্ব নাই। আপনাকে একটা সেন্টেন্স দেখেই বলা যাবে, আপনাকে একটা সেন্টেন্স দেয়া হলো, বলা হলো এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ প্যাটার্নে আছে নাকি পেসিভ প্যাটার্নে আছে, আপনার কিছুই পড়া দরকার নাই। আপনি দেখবেন বি ভার্বটা আছে কিনা আর ভি3টা আছে কিনা, এই দুটি ওয়ার্ড দেখে আপনি উইদিন 1 সেকেন্ডে বলে দিতে পারবেন যে এটা পেসিভ সেন্টেন্স। ধরেন একটা প্রশ্ন আসলো, নিচের কোন অপশনে পেসিভ প্যাটার্ন আছে, উইদিন আপনি 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। আপনার কাজ কি বি ভার্বটা খুঁজবেন আর ভি3টা খুঁজবেন, তাহলে কিন্তু পেসিভ ভয়েস হয়ে গেল, তাই না? খুবই সহজ। ওকে, এবার আসেন রোল নাম্বার 1-এ চলে আসি। আমরা রোল নাম্বার 1-এ আমরা দুটি টেন্স নিয়ে আলোচনা করব। একটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স
পেসিভ ভয়েসে উত্তর করার জন্য সবচেয়ে শর্টকাট ওয়েটা কি? সবচেয়ে শর্টকাট ওয়ে হলো পেসিভ ভয়েসে যে বি ভার্ব থাকবে সেই বি ভার্বটা হবে এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর পাস্ট টেন্সে যে বি ভার্বটা থাকবে সেটা হবে হয় ওয়াজ অথবা ওয়্যার, তাই না? এই দুটি বি ভার্ব কিন্তু থাকতে হবে পাস্টে, আর এই তিনটি বি ভার্ব থাকতে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর বি ভার্বের পরে কি থাকবে? একটা V3 থাকবে। এখানেও কিন্তু বি ভার্বের পরে একটা V3 থাকবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আপনি উত্তর করার জন্য আপনার মাথা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ ওয়্যার, আর সাথে একটা V3 তো থাকবেই, কারণ V3 ছাড়া তো কোনো প্যাসিভ সেন্টেন্স হতে পারে না। ওকে, এবার চলে আসি প্রথম প্রশ্ন। এগুলো সবগুলো বিগত বিসিএস এর প্রশ্ন, এখানে যতগুলো কোশ্চেন আছে, যতগুলো প্র্যাকটিস আছে, সবগুলো বিগত বিসিএস এর প্রশ্ন থেকে নেওয়ার চেষ্টা করেছি আমি, যাতে প্রশ্নগুলো অথেন্টিক এবং মানে প্র্যাকটিস করার জন্য যথোপযুক্ত থাকে। ওকে, ম্যানার্স রিভিল ক্যারেক্টার, রিভিলটা কোন টেন্সে আছে? রিভিলটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই বাক্যের মিনিংটা কি? এই বাক্যের মিনিং হলো ব্যবহার প্রকাশ করে চরিত্রকে, তাই না? তাহলে ব্যবহার প্রকাশ করে চরিত্রকে, ব্যবহার প্রকাশ করে চরিত্রকে ম্যানার্স রিভিল ক্যারেক্টার। তো রিভিল ক্যারেক্টার জাস্ট আমরা উল্টাই দিব, তাই না? আমরা ক্যারেক্টারটা শুরুতে নিয়ে আসব এবং আমরা ম্যানার্সটাকে শেষে নিয়ে যাব, তাই তো? ক্যারেক্টারটাকে শুরুতে নিয়ে আসবো, ম্যানার্সটাকে পরে নিয়ে যাব, তাই তো? এখানে অপশন এতে একটা অতিরিক্ত শব্দ আছে, সেটা হলো ওয়ান্স। এখানে বি নাম্বারে, এখানে প্রশ্নে আছে ক্যারেক্টার, বি নাম্বার আছে ক্যারেক্টারস, সো এটাও একটা অতিরিক্ত বা ভুল শব্দ। সি নাম্বার আছে ক্যারেক্টার ইজ রিভিলড বাই ম্যানার্স, সি নাম্বারটা দেখে ঠিকঠাক মনে হয়। ডি নাম্বারটা চেঞ্জ করা হয় নাই, কারণ ডি নাম্বারে ম্যানার্স এখানে আছে, ম্যানার্সটা পিছনে যাবে, বা ডি নাম্বারে ম্যানার্সটা প্রথমেই দেওয়া আছে। সো দ্য অ্যান্সার ইজ অপশন সি। কোন টেন্সে আছে এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন কথা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর, এম ইজ আর এই তিনটা বি ভার্বের মধ্যে একটা বি ভার্ব আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। সেটা কোনটা? ইজ হলো বি ভার্ব, আর V3 কোনটা? V3 হলো রিভিলড, তাই না? ওকে, তাহলে ইজ দেয়া আছে এবং V3 দেওয়া আছে। ওকে, সো উত্তর হয়ে গেল আমাদের। আমরা যে কাজটা করব সেটা হলো আমরা অপশনগুলো লিখবো না, আমরা একটিভ লিখে লাইনটা লিখবো। ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, একটিভ লিখে লাইনটা লিখবেন। ঠিক আছে, একটিভ লিখে লাইনটা লিখবেন, একটিভ লিখে এই লাইনটা কি লিখবেন, তারপর প্যাসিভ লিখে অ্যান্সারটা লিখবেন, একটিভ লিখে কোশ্চেনটা লিখবেন, আর প্যাসিভ লিখে অ্যান্সারটা লিখবেন। তাহলে আমাদের এই ক্লাসটা করে আপনার মজা পাবেন। একটিভ লিখবেন কোশ্চেনটা, প্যাসিভ লিখবেন হচ্ছে অ্যান্সারটা। আমি আপনাদেরকে লেখার জন্য 30 সেকেন্ডস মতো সময় দিব। ঠিক আছে, উপরের কোশ্চেনটা একটিভ লিখবেন, একটিভ লিখে খাতায় কোশ্চেনটা উঠাবেন, প্যাসিভ লিখে খাতায় অ্যান্সারটা উঠাবেন। ঠিক আছে, আর একটু বারবার একটা কথাই মনে রাখবেন, বারবার শুধু একটা কথাই মনে রাখবো, যাই লিখে না কেন আমি শুধু খুঁজবো দুটি শব্দ। আমার আজকে অন্য কোনো কাজ নাই। আমি কোশ্চেন লেখার সময় মনে করবো যে কিরে বি ভার্বটা কোথায়, এই যে বি ভার্ব। V3টা কোথায়, এই যে V3। বি ভার্ব নাই, V3 নাই, সেটা আমার লিখেও লাভ নাই, সেই অপশনটা আমি নিবও না। ঠিক আছে, ওকে। এবার চলে আসেন আরেকটা প্রশ্ন যাই। বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। এখন আপনারা বলতে পারেন যে এই কোশ্চেনটা কি কোনো কঠিন কোশ্চেন নাকি একটা সহজ কোশ্চেন? এই টপিকটা একটু কঠিন আছে। এই টপিকটা একটু কঠিন হওয়ার রিজনটা হলো, আপনাকে যদি আমি একটা সেন্টেন্স দেই তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হি রিড এ বুক, এই যে সেন্টেন্সটা আপনাকে আমি দিলাম, এই সেন্টেন্সটা একটু যদি ক্লিয়ারলি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত কঠিন একটা টপিকে আমি হাত দিয়েছি। এখন হি রিড এ বুক, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অ্যামেজার হবে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়্যার হবে, তাই না? এইটা কোন টেন্সে আছে? যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতো তাহলে কিন্তু এর সাথে একটা এস বাই এস থাকতো, তাই না? তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নাই। ওকে, তাহলে এটা কোন টেন্সে আছে? এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট ইনডিফিনিট,
এই বিষয়গুলো আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে। এখন একটু দেখেন আমরা যে লাইনটা লিখছি বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, এই লাইনটা লেখার সময় একটা বিষয় খেয়াল করবেন, বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই প্রশ্নটি যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতো অবশ্যই আপনাকে এখানে একটা এস বা ইএস ব্যবহার করতে হতো, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নাই, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবং আমরা জানি এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম এবং এটা পার্টিসিপল ফর্ম, অল দ্য ফর্মস আর সেম। ব্রডকাস্ট পাস্ট ফর্ম ব্রডকাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু ব্রডকাস্ট, all the forms are same, that's why সকল ফর্ম যেহেতু সেম তাহলে এটা কি চেনার উপায় কি? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে নাকি পাস্ট ইনডিফিনিটে আছে? চেনার উপায় শুধুই একটা, সেটা হলো এস বাই এস আছে কি নাই। এস বাই এস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এস বাই এস না থাকলে পাস্ট ইনডিফিনিট, তাই না? হি পুট দ্য পেন অন দ্য টেবিল, হি পুটস দ্য পেন অন দ্য টেবিল, পুটস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পুট হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অল দ্য ফর্মস আর সেম, পুট পুট পুট। তো উত্তর হচ্ছে কোনটা? অলরেডি কিন্তু আপনারা লিখে দিয়েছেন আমাকে যে উত্তর হবে কোনটা, একটু তবুও আমি দেখতে পাচ্ছি যে আপনারা সবাই কিন্তু কমেন্টে অলরেডি অ্যান্সার লিখে দিয়ে রেখেছেন। উত্তর হচ্ছে অপশন সি নাম্বার, তাই না? খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ওকে, এবার খেয়াল করে দেখেন অপশন বি কেন হয় নাই, কারণ ব্রডকাস্টেড বলতে কোনো শব্দ নাই, বিকজ অল দ্য ফর্মস আর সেম, ব্রডকাস্টেড বলতে কোনো শব্দ নাই এবং এটি পাস্ট ইনডিফিনিটে থাকার ফলে ইজ হওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই आंसर হতে হবে ওয়াজ, ওয়াজ এর পরে ভি3, ভি3 কোনটা? সে নিজেই ভি3, সে নিজেই ভি2, সে নিজেই প্রেজেন্ট ফর্ম, মানে ভি1 প্রেজেন্ট ফর্ম, ভি2 পাস্ট ফর্ম, ভি2 ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম, অল দ্য ফর্মস আর সেম, তাই না? ইন্টারেস্টিং একটি প্রশ্ন। আমাদের এই টপিকটি তাহলে শেষ হয়ে গেল। এই টপিকটি না, আমরা আরেকটা প্রশ্নে যাব, এটাও খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা কেন ক্রিটিক্যাল বলছি সেটা হলো, আপনি একটা শব্দকে দেখে ধরেন আই নো রহিম, রহিম ইজ নোন টু মি, আপনি রহিমের পরে ইজ ব্যবহার করলেন, ঠিক আছে। এখন আপনি যদি না জানেন যে এই শব্দটা কি রহিম সিঙ্গুলার না প্লুরাল, এই সিঙ্গুলার প্লুরাল না জানলে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। ধরেন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফেভার্স একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো যেহেতু ফেভার্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার ফলে আমরা যে কাজটা করব, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকার ফলে আমরা ওয়াজ কে বাদ দিয়ে দিব, আমরা হচ্ছে ওয়্যার কে বাদ দিয়ে দিব, তাই তো দুইটা বাদ হয়ে গেল, বিকজ দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। এবার কথা হতে পারে দা ব্রেভ কি ইজ হবে নাকি দা ব্রেভ আর হবে, এই বিষয়টা কিন্তু একটা জানার বিষয়, তাই না? অ্যাকচুয়ালি আমি তো জানি না দা ব্রেভ কি আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল। ইউ নিড টু নো যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে, তাই না? ব্রেভ ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ ফর্মে আছে, ঠিক আছে? সো অ্যাডজেক্টিভ ফর্মের সাথে তাহলে আমাদের এই পড়াশোনার সম্পর্কটা কি? অ্যাডজেক্টিভের সাথে আমাদের এই পড়াশোনার সম্পর্কটা হচ্ছে, আমি যে একটা সেন্টেন্স লিখে দিই আপনাদেরকে তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরেন আমি বললাম দ্য রিচ, দ্য রিচ, এই ওয়ার্ড এই এতটুকুর মধ্যে আরেকটা বললাম দ্য পোর, আরেকটা বললাম দ্য ব্রেভ, ঠিক আছে? দ্য ব্রেভ, ওকে। দ্য রিচ, দ্য পোর, দ্য ব্রেভ, এই যে তিনটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা ফ্রেজ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু খেয়াল করতে হবে, সেটা হলো রিচ একটি অ্যাডজেক্টিভ, পোর একটি অ্যাডজেক্টিভ, ব্রেভ একটি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে আবার আর্টিকেল দ্বারের সম্পর্ক কি? অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেল দ্বারের সম্পর্ক হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আপনি একটি আর্টিকেল দা ব্যবহার করেন ওই অ্যাডজেক্টিভটা তখন প্লুরাল হয়ে যায়। অর্থাৎ দা রিচ মানে ধনীরা, দা পোর মানে গরিবেরা, দা ব্রেভ মানে সাহসীরা। অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল, দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল। দা রিচ মানে ধনীরা, দা পোর মানে গরিবেরা, দা ব্রেভ মানে সাহসীরা। সো যেহেতু এটি একটি প্লুরাল শব্দ, ডেফিনেটলি দ্য অ্যান্সার শুড বি ইন প্লুরাল ফর্ম। সো প্লুরাল ফর্ম কোনটা বলুন তো? ইজ হবে নাকি আর হবে?
ডেফিনেটলি আর হবে। সো এটা আমরা লিখে রাখবো, দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল। লিখে রাখছি এটা আমরা, যারা আমরা জানি না লিখে রাখবো, দা প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল। সো যেহেতু প্লুরাল, ভার্বটি হবে কিন্তু প্লুরাল। আর বি ভার্বের পরে আমরা কি চাই? বি ভার্বের পরে কিন্তু আমরা একটা ভি3 চাই। আমি কিন্তু বারবার বলছি আপনাকে বি ভার্ব আর ভি3 চাই, বি ভার্ব আর ভি3 চাই, বিকজ প্যাসিভ ক্যানট বি ফর্ম উইদাউট দ্য হেল্প অফ বি ভার্ব এন্ড ভি3। বি ভার্ব ভি3 নাই, সেটা কিন্তু কখনোই কোনো প্যাসিভের সেন্টেন্স হতে পারে না। আপনার একটাই টার্গেট, বি ভার্ব ভি3 ঠিক আছে কিনা। আরেকটা, প্রথমে খুঁজবেন বি ভার্ব আছে কিনা, ভি3 আছে কিনা, এরপরে খুঁজবেন টেন্স অনুসারে কোন বি ভার্বটাকে আমরা নিব। আমরা কি ইজ নিব নাকি ওয়াজ নিব, আমরা কি আর নিব নাকি ওয়ার নিব, এই বিষয়টা কিন্তু আমাদেরকে চেক করতে হবে। এবার আমরা চলে আসলাম রোল নাম্বার 2 তে। রোল নাম্বার 2 খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটি নিয়ম, সেটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আপনারা বলতে পারেন যে কন্টিনিউয়াস টেন্স, কোন কন্টিনিউয়াস টেন্স? এনি কন্টিনিউয়াস টেন্স in roll number 2. It might be present continuous or past continuous or future continuous or present perfect continuous or past perfect continuous or future perfect continuous. That means এখানে 6টা continuous tense আছে। এনি কন্টিনিউয়াস টেন্স এই রোল নাম্বার 2 এর মধ্যে থাকবে। তার রোল নাম্বার 2 তে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে, এটা আমরা শিওর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে একটা আইএনজি থাকে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে একটা আইএনজি থাকে। ওই আইএনজিটাকে যখন আপনি প্যাসিভে নিয়ে যাবেন, প্যাসিভও কিন্তু একটা আইএনজি আসবে, প্যাসিভও কিন্তু একটা আইএনজি আসবে। সেই আইএনজির নাম হলো বিং, সেই আইএনজির নাম হলো বিং, এবং বিং এর সাথে একটি ভি3 কিন্তু থেকে যাবে, তাই না? তাহলে আমাদের মেইন টার্গেট হলো কন্টিনিউয়াস টেন্স পাবো আর মাথায় চলে যাবে দুটি শব্দ, বিং খুঁজবো আর ভি3 খুঁজবো। আবারও বলছি, 6টা কন্টিনিউয়াস টেন্স, 6টা কন্টিনিউয়াস টেন্স। আপনি শুধু আইএনজিটাকে দেখবেন, আপনি জাস্ট আইএনজি কে দেখবেন, বিং প্লাস ভি3 বানাবেন, আইএনজি দেখবেন, বিং প্লাস ভি3 বানাবেন, আর কোনো কাজ নাই। ধরেন আমি একটা আইএনজি পেলাম কিপিং, একটা আইএনজি পেলাম কিপিং, হয়ে গেল কাজ। কি বানাবো? বিং প্লাস ভি3 বানাবো, বিং বানাবো আর ভি3 বানাবো। তাহলে ভি3 কোনটা? বিং কেপ্ট। ওকে, তাই না? আইএনজি খুঁজবেন, আইএনজিটা হবে কি? বিং প্লাস ভি3। খুবই সিম্পল। ধরেন এই যে আইএনজি আছে, তাই না? আইএনজি আছে, কি বানাবেন? বিং প্লাস ভি3 বানাবেন, বিকজ এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বিং খুঁজবেন আর ভি3 খুঁজবেন। মেকিং কে বানাবেন বিং প্লাস ভি3, আর কোনো কিছু খোঁজাখুঁজি করা দরকার নাই, বিং খুঁজবো আর ভি3 খুঁজবো, বিং মেড এন্ড দ্য অ্যান্সার ইজ ফাইনাল। আর অন্য কোনো কিছু চেক করা দরকার নাই। বিং খুঁজেন, ভি3 খুঁজেন, বিং খুঁজেন, ভি3, মানে মেকিংটা হয়ে গেল বিং মেড। বিং মেড যেখানে আছে সেটা অ্যান্সার, বিং নাই সো বাদ হয়ে গেল, তারপরে বিং নাই এটাও বাদ হয়ে গেল, বিং নাই এটাও বাদ হয়ে গেল, বিং আছে, ভি3 আছে, সো দ্য অ্যান্সার ইজ অপশন ডি। এত ইন্টারেস্টিং, এত মজার একটা টপিক। প্যাসিভ আসলে অনেক ইন্টারেস্টিং, আসলেই অনেক মজার। দেখি উত্তর করতে পারেন কিনা। কোশ্চেন নাম্বার 5 ডান হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ। জাস্ট এটা প্যাসিভে আছে, হ্যাঁ, অ্যাক্টিভ বানাতে হবে এটাকে। বলেন তো অ্যান্সার কি হবে? প্যাসিভে আছে, অ্যাক্টিভ বানাতে হবে, বিং সাইন্ড, বিং সাইন্ড। বলেন তো অ্যান্সার কি হবে? উপরের লাইনটা কিন্তু প্যাসিভ, তাই না? বানাতে হবে অ্যাক্টিভ। দেখি তো অ্যান্সার কি হবে? প্যাসিভকে অ্যাক্টিভ বানাবেন, প্যাসিভকে অ্যাক্টিভ বানাবেন। দ্য চেকস আর বিং সাইন্ড বাই দ্য ম্যানেজার, দ্য চেকস আর বিং সাইন্ড বাই দ্য ম্যানেজার। প্যাসিভ আছে, অ্যাক্টিভ বানাবেন। একটা বিষয় খেয়াল করতে হবে, বিং যেহেতু আছে, বিং যেহেতু আছে, বিং প্লাস ভি3 আছে, তাই না? তাহলে একটু খেয়াল করেন, একটু আগে আমি বলেছিলাম যে বিং প্লাস ভি3 যেহেতু আছে, তাহলে এটাকে কিন্তু আইএনজি বানাতে হবে, তাই না? আইএনজি হবে কোনটা? সাইনিং। আইএনজি হবে কোনটা? সাইনিং। এবং কোন টেন্সে আছে খেয়াল করেছেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আছে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে কখনো ওয়্যারে নেওয়া যাবে না, এটাকে কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নেওয়া যাবে না, এবং এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না। সো দ্য অ্যান্সার ইজ অপশন এ। কি বলেন? ইন্টারেস্টিং, আসলে একটি ইন্টারেস্টিং টপিক, মজার একটি টপিক। সো দ্য অ্যান্সার ইজ অপশন এ। এবার
আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেম প্রশ্ন, সেম সেম সেম, এটাও একটা কন্টিনিউয়াস টেন্স। কি কন্টিনিউয়াস টেন্স বলুন তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নো প্রবলেম, নো প্রবলেম। জাস্ট আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হলো বিং খুঁজে ফেলা আর ভি3 বানিয়ে দেওয়া। ডুইং এর ভি3 কি? ডান। এর থেকে অমৃত পড়া, এর থেকে মজা পড়া এই ইহজগতে বা মহাজগতে আছে কিনা আমি আসলেই সন্দিহান। ডুইং আছে, বিং ডান বানিয়ে দিবেন, অ্যান্সার হয়ে গেল। বলেন তো নাম্বার 7 অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টে আসুন তো, নাম্বার 7 লিখে লিখেন তো অ্যান্সার কি হবে? ডেফিনেটলি নাম্বার 7 শুধু বিং ডান খুঁজবো, বিং ডান নাই, বাদ হয়ে গেল, বিং ডান নাই, বাদ হয়ে গেল, বিং ডান আছে, হয়ে গেল, বিং ডান নাই, বাদ হয়ে গেল। সো দ্য অ্যান্সার ইজ অপশন সি। খুবই খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটি প্রশ্ন ছিল। আমাদের রোল নাম্বার 2 তাহলে শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে রোল নাম্বার 3-এ। রোল নাম্বার 3-এ যেটি আছে সেটি হলো পারফেক্ট টেন্স। আপনারা বলতে পারেন কোন পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট? নো, এনি পারফেক্ট টেন্স। এনি পারফেক্ট টেন্স একটা রোলের মধ্যেই চলবে। দেখেন একটু আগে আপনারা 6টা কন্টিনিউয়াস পড়েছিলেন, 6টা কন্টিনিউয়াস একটা রোলের মধ্যেই। এবার 3টা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অল দ্য পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সে একটা নিয়মের মধ্যেই থেকে যাবে। সেটি হলো আমরা প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ ব্যবহার করি অথবা হ্যাজ ব্যবহার করি, পাস্ট পারফেক্ট হলে আমরা হ্যাড ব্যবহার করি। তো এদেরকে ব্যবহার করবেন, জাস্ট পেসিভে কি করবেন? পেসিভে একটা বিন দিয়ে দিবেন আর ভি3 দিয়ে দিবেন, পেসিভ ভয়েস হয়ে গেল, তাই না? পেসিভ ভয়েস কিন্তু হয়ে গেল। তাহলে কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস কি ছিল? কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ভয়েস ছিল বিং প্লাস ভি3, তাই না? তাহলে কন্টিনিউয়াস টেন্সের পেসিভ ছিল বিং প্লাস ভি3, আর পারফেক্ট টেন্সের পেসিভ হলো বিন প্লাস ভি3। জাস্ট মাথায় রাখবো এটা 6টা কন্টিনিউয়াস টেন্স বিং প্লাস ভি3, 3টা পারফেক্ট টেন্স বিন প্লাস ভি3। ঠিক আছে? আপনারা যারা ক্লাসটাতে জয়েন করছেন একটু লিখে ফেলুন তো চট করে, তাহলে ভুলবেন না। হ্যাঁ, কন্টিনিউয়াস লিখে বিং প্লাস ভি3 লিখেন, পারফেক্ট লিখে বিন প্লাস ভি3 লিখেন। একটু লিখেন তো, কন্টিনিউয়াস লিখে বিং প্লাস ভি3 লিখেন, পারফেক্ট লিখে বিন প্লাস ভি3 লিখেন, তাহলে আমি এটা আমরা আর ভুলবো না। হ্যাঁ, এক ঝলক একবার লিখে ফেলেন, তাহলে আর ভুলবেন না আর কি। ওকে, সো আইস্ট্রম হ্যাজ uprooted the tree, আইস্ট্রম হ্যাজ uprooted the tree, হ্যাজ যেহেতু আছে, ভি3 যেহেতু আছে, এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্ন। যেহেতু এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্ন, কি যেন খুঁজবেন? খেয়াল আছে আপনাদের? আমরা খুঁজবো হচ্ছে বিন প্লাস ভি3। আমাদের কাজ কিন্তু একটাই, আমরা খুঁজবো হলো বিন প্লাস ভি3, তাই না? আমাদের কাজ কিন্তু একটাই, আমরা শুধু বিন প্লাস ভি3 খুঁজবো। ঠিক আছে, আমাদের কাজ একটাই, আমরা শুধু বিন প্লাস ভি3 খুঁজবো। ঠিক আছে, আর অন্য কোনো কাজ আমাদের নাই। সো বিন প্লাস ভি3 আছে কয়টা অপশনে সেটা যদি একটু খেয়াল করি, আমি বিন প্লাস ভি3 খুঁজবো। বিন প্লাস ভি3 এখানে আছে, হতে পারে, হাতে রেখে দিলাম। অপশন বি তে বিন নাই, বিন নাই, বাদ দিয়ে দিলাম। সি তে বিন প্লাস ভি3 আছে, হাতে রেখে দিলাম। ডি তে বিন নাই, শুধু ভি3 আছে, বাদ দিয়ে দিলাম। এবার এ এবং সি এর মধ্যে সি তে একটা ফর আছে, ফর থাকার ফলও কিন্তু বাদ হয়ে গেল। এবার তাহলে অ্যান্সার হবে কোনটা বলেন তো? প্রশ্ন নাম্বার 8-এ, প্রশ্ন নাম্বার 8-এ অ্যান্সার হবে কি? প্রশ্ন নাম্বার 8 অ্যান্সার হবে দ্য ট্রি হ্যাজ বিন uprooted বাই এ স্টর্ম। ওকে, ডান। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের টপিকে চলে যাচ্ছি, সেটি হলো প্রশ্ন নাম্বার 8 তো হয়ে গেল। এবার চলে যাচ্ছে প্রশ্ন নাম্বার 9-এ। হি হ্যাজ pulled down the curtain, হি হ্যাড pulled down the curtain, pulled down, তাই না? তাহলে হ্যাড pulled এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সেম ঘটনা। যে কোনো পারফেক্ট টেন্স মানেই বিন প্লাস ভি3, যে কোনো পারফেক্ট টেন্স মানেই কিন্তু বি প্লাস ভি3। জাস্ট উই নিড বি প্লাস ভি3, নাথিং এলস। পেসিভ করার জন্য বিন প্লাস ভি3 খুঁজবেন। জাস্ট খেয়াল করেন সে পারফেক্ট টেন্সে আছে কিনা, আছে, সে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, হোয়াট এভার পারফেক্ট, যে কোনো পারফেক্ট হোক না কেন, বিন খুঁজবেন আর ভি3 খুঁজবেন, দ্যাটস ইট। বিন খুঁজেন
আর V3 খোঁজেন। বিন খুঁজলাম, ওকে হতে পারে, হাতে রেখে দিলাম। বিন নাই, বাদ। বিন খুঁজলাম, হাতে রেখে দিলাম। বিন নাই, বাদ। কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্টে আছে। সো এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, হতে পারে না। সো দ্য অ্যান্সার ইজ অপশন সি, তাই না? খুবই খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন ছিল। আমাদের এই টপিকটি তাহলে শেষ হয়ে গেল, পারফেক্ট টেন্সের টপিকটি আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে রোল নাম্বার 4, মডাল ভার্বস। অ্যাকচুয়ালি মডাল ভার্বস এর সাথে আমাদের পেসিভের সম্পর্কটা কি, বা এটা কেন আসলো? আপনারা যদি খেয়াল করে দেখেন, অলরেডি আপনাদেরকে আমি 12টি টেন্স থেকে 11টি টেন্স আপনাদেরকে পড়ানো হয়েছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, টেন্স মোট 12 প্রকার, আপনাদেরকে পড়ানো হয়েছে 11টা টেন্স, একটা টেন্স আপনাদেরকে পড়াই নাই। আপনাদেরকে রোল নাম্বার 1-এ পড়িয়েছি, রোল নাম্বার 1-এ পড়িয়েছি দুটি টেন্স। কোন দুটি বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। রোল নাম্বার 2-এ পড়িয়েছি 6টি টেন্স। কোন 6টি বলেন তো? 6টা কন্টিনিউয়াস টেন্স। আপনাদেরকে রোল নাম্বার 3-এ পড়িয়েছি 3টা পারফেক্ট টেন্স। তাহলে কয়টা হয়ে গেল? 3 6 9, 9 2 11, 11টা টেন্স হয়ে গেল। একটা টেন্স আপনাদেরকে পড়ানো হয় নাই, সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স আপনাদের পড়ানো হয় নাই। বিকজ ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল অথবা শ্যাল থাকে। এই উইল অথবা শ্যালকে আমরা মডাল ভার্ব বলি। মডাল ভার্বের জন্য কিন্তু আলাদা ভিন্ন একটা নিয়ম আছে। দ্যাটস ওয়াই এবার যদি আমরা রোল নাম্বার 4 পড়ে ফেলি, আমাদের 12টা টেন্স কিন্তু কভার আপ হয়ে যাবে। ওকে, তাহলে মডাল ভার্বের সাথে আমাদের পড়াশোনার সম্পর্ক কি, কিভাবে আমরা এদেরকে পড়াশোনা করতে চাই? দেখেন, মডাল ভার্ব বেসিক্যালি কোনগুলো? মডাল ভার্ব হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এরা হচ্ছে মডাল ভার্ব, তাই না? মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরা হচ্ছে মডাল ভার্ব। তো মডাল ভার্বের সাথে পেসিভে অ্যান্সার করব কিভাবে? কোনো কিছু করার দরকার নাই, জাস্ট দেখেন, আমরা কন্টিনিউয়াস টেন্সে কি করেছিলাম? আমরা কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার করেছিলাম বিং প্লাস V3। আমরা পারফেক্ট টেন্সে অ্যান্সার করেছিলাম বিন প্লাস V3। এবার আমরা মডাল ভার্বে অ্যান্সার করব বি প্লাস V3। ডান। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, এটা হচ্ছে মডাল ভার্ব। তাহলে কিন্তু আমাদের পড়াটা হয়ে গেল। আবার বলছি, কন্টিনিউয়াস টেন্সে বিং, পারফেক্ট টেন্সে বিন, মডাল ভার্বে বি প্লাস V3। জাস্ট এতটুকু খেয়াল করেন, এই যে মডাল আছে, শুধু খুঁজবেন কি? বি খুঁজবেন আর V3 খুঁজবেন, তাই না? আর কোনো কিছুই খোঁজা দরকার নাই, বি এবং V3 খুঁজবেন। বি আছে, V3 আছে, হাতে রেখে দিলাম। বি V3 নাই, বাদ। বি V3 আছে, রেখে দিলাম। বি V3 আছে, রেখে দিলাম। এবার খেয়াল করতে হবে এখানে মডাল ভার্ব কোনটি আছে। এখানে মডাল ভার্ব আছে উইল, এখানে মডাল ভার্ব আছে মে, বাদ হয়ে গেল। এখানে মডাল ভার্ব আছে উড, বাদ হয়ে গেল। সো দ্য অ্যান্সার ইজ অপশন কি? অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আরেকটা প্রশ্নের অ্যান্সার করেন তো। উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। সাবধান, অনেক ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। অট টু একটি মডাল ভার্ব, অট টু একটি মডাল ভার্ব যার মিনিং হচ্ছে শুড। অট টু একটি মডাল ভার্ব যার মিনিং হচ্ছে শুড, ঠিক আছে? অট টু একটি মডাল ভার্ব যার মিনিং হচ্ছে কি? শুড। তাহলে মে থেকে মে বি, ক্যান থেকে ক্যান বি, শ্যাল থেকে শ্যাল বি, উইল থেকে উইল বি, তাহলে অট টু থেকে হবে অট টু বি, তাই না? মে থেকে মে বি, শ্যাল থেকে শ্যাল বি, ক্যান থেকে ক্যান বি, উইল থেকে উইল বি, উড থেকে উড বি, শুড থেকে শুড বি। যে কোনো মডাল ভার্ব একটা বি দিয়ে দিব, তাহলে অট টু থেকে মডাল ভার্ব হবে অট টু বি। অট টু থেকে মডাল ভার্ব হবে অট টু বি। অপশন এতে অট টু বি নাই, বাদ হয়ে গেল। বি তে অট টু বি নাই, বাদ হয়ে গেল। সি তে অট টু বি আছে, রেখে দিলাম। ডি তে অট টু বি আছে, রেখে দিলাম। অট টু বি এর পরে কিন্তু আবার V3 নাই, কারণ V3 ছাড়া কিন্তু পেসিভ হতে পারে না, এবং ওয়াজ এখানে অতিরিক্ত একটা ভার্ব দেওয়া আছে। সো দ্য অ্যান্সার ইজ অপশন কি বলেন তো? অ্যান্সার হবে অপশন সি। ওকে, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মডাল ভার্বে যাব, ইন্টারেস্টিং মডাল ভার্বে যাব। সেই মডাল ভার্বের নাম হচ্ছে গোয়িং টু। এতটাই ইন্টারেস্টিং, এতটাই ইম্পর্টেন্ট। গোয়িং টু একটু কিন্তু মডাল ভার্ব, তাই না? মে, মে বি, ক্যান, ক্যান বি, শ্যাল, শ্যাল বি, অট টু বি। গোয়িং টু তাহলে হবে কি? গোয়িং টু বি, তাই না? জাস্ট এতটুকু মনে রাখেন, ক্যান হয়ে যায় ক্যান বি, শ্যাল হয়ে যায় শ্যাল বি, উড হয়ে যায় উড বি, শুড হয়ে যায় শুড বি, অট টু বি হয়ে যায় অট টু বি।
সেম ভাবে গোয়িং টু হবে গোয়িং টু বি, আর কিছু জানা দরকার নাই। গোয়িং টু হবে গোয়িং টু বি, বিকজ গোয়িং টু ইজ আ মডাল ভার্ব, তাই না? তাহলে গোয়িং টু ইজ আ মডাল ভার্ব, গোয়িং টু হবে গোয়িং টু বি। আমরা খেয়াল করব গোয়িং টু বি আছে কিনা। গোয়িং টু হবে গোয়িং টু বি, আর কোনো কিছুই মনে রাখা দরকার নাই। গোয়িং টু বি নাই, বাদ হয়ে গেল। গোয়িং টু বি নাই, বাদ হয়ে গেল। গোয়িং টু বি নাই, বাদ হয়ে গেল। এই যে গোয়িং টু বি আছে, তাহলে ডি নাম্বারটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল, তাই না? সহজ একটি প্রশ্ন। দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট। ওকে, দ্য অ্যান্সার ইজ অপশন ডি। আমরা কিন্তু অ্যাক্টিভ লিখে নিয়ে কোশ্চেনটা লিখে নিব। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ লিখে এই কোশ্চেনটা লিখে নিব কিন্তু, তাই না? অ্যাক্টিভ লিখে কোশ্চেনটা লিখবো আর প্যাসিভ লিখে অ্যান্সারটা লিখবো। অ্যাক্টিভ লিখে কোশ্চেন, প্যাসিভ লিখে আমরা অ্যান্সারটা লিখে নিব, ঠিক আছে? ওকে, এবার চলে আসলাম কোশ্চেন নাম্বার 14। এটা আমি কোনো হিন্ট দিব না আপনাদেরকে, আপনারা নিজে নিজে অ্যান্সার করবেন। এই কোশ্চেনটা আমি কোনো হিন্ট দিব না, নিজে নিজে অ্যান্সার করবেন। এটা বলেন তো এটা অ্যান্সারটা কি হবে? এটা আমি কোনো হিন্ট দিব না আপনাদেরকে, জাস্ট অ্যান্সার করে ফেলেন। কোনো হিন্ট ছাড়া অ্যান্সার করে ফেলেন। কোনো হিন্ট ছাড়া অ্যান্সার করে ফেলেন। নাম্বার 14, নাম্বার 14, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। নাম্বার 14, তাই না? জাস্ট গোয়িং টু হবে গোয়িং টু বি, গোয়িং টু বি যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গোয়িং টু বি আছে অপশন ডি তে, আর ডি হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটি প্রশ্ন। ওকে, রোল নাম্বার 4 ডান হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে রোল নাম্বার 5-এ। রোল নাম্বার 5-এ দুটি প্রনাউন আছে, একটি হলো রিফ্লেক্সিভ প্রনাউন, আরেকটি হলো রেসিপ্রোকাল প্রনাউন। সো ইউ মাইট আস্ক মি, আপনারা আমাকে বলতে পারেন যে রিফ্লেক্সিভ প্রনাউন এবং রেসিপ্রোকাল প্রনাউন কেন আমাদের পেসিভ সেন্টেন্সে চলে আসলো? পেসিভ সেন্টেন্সে রিফ্লেক্সিভ এবং রেসিপ্রোকাল আসার একটা প্রধান কারণ হলো রিফ্লেক্সিভ সেন্টেন্সে দেখেন পেসিভে কি হয়, সাবজেক্ট হয় অবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট। রেসিপ্রোকাল প্রনাউন আর রিফ্লেক্সিভ প্রনাউন একটা প্রবলেম আছে, সেটা হলো রিফ্লেক্সিভে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি। যেমন আই কিল্ড মাইসেলফ একই ব্যক্তি, শি কিল্ড হারসেলফ একই ব্যক্তি, রহিম কিল্ড হিমসেলফ একই ব্যক্তি, দে লাভ ইচ আদার একই ব্যক্তি। তো একই ব্যক্তি হয়ে গেলে কাকে আনবেন? সাবজেক্টকে আনলে যা, অবজেক্টকে আনলে তা, চেঞ্জ করলো সেম থেকে যায়। এই কারণে রিফ্লেক্সিভ আর রেসিপ্রোকালটা আলাদা করে আমাদেরকে পড়তে হবে। রিফ্লেক্সিভ প্রনাউন কোনগুলো? রিফ্লেক্সিভ প্রনাউন ধরেন দুই একটা एग्जांपल লিখি। একটা লিখে দিলাম মাই সেলফ, আরেকটা লিখে দিলাম হিমসেলফ। ওকে, রেসিপ্রোকাল প্রনাউন কোনগুলো? রেসিপ্রোকাল প্রনাউন শুধুই দুইটা, একটা হলো ইচ আদার, আরেকটা হলো ওয়ান অ্যানাদার। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এরা হলো রেসিপ্রোকাল প্রনাউন। তো রেসিপ্রোকাল প্রনাউন আর রিফ্লেক্সিভ প্রনাউনটাকে আমরা পেসিভের সাথে পড়বো। এদেরকে আমরা কেন পড়ছি বলে দিয়েছি আমি একবার, সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি। তো যেহেতু একই ব্যক্তি তাহলে না এদেরকে চেঞ্জ করা দরকার নাই। আপনি কেন চেঞ্জ করবেন? আই কিল্ড মাইসেলফ, মাইসেলফটাকে শুরুতে আনবেন, আবার আই হবে, তাই না? সো চেঞ্জ করা দরকার নাই। সো রেসিপ্রোকাল প্রনাউন যুক্ত যে সেন্টেন্স গুলো থাকবে এদেরকে পেসিভ করার ক্ষেত্রে জাস্ট যে কাজটা সহজ ভাষায় উইদিন 1 সেকেন্ডে অ্যান্সার করতে চাই সেটা হলো বাই থাকবে এবং উক্ত প্রনাউন গুলো থাকবে, কাজ শেষ। বাই থাকবে এবং উক্ত প্রনাউন গুলো থাকবে, আর অন্য কোনো কিছু মাথায় আনা দরকার নাই। তাহলে মাইসেলফটা হবে কি? বাই মাইসেলফ। হিমসেলফটা হবে কি? বাই হিমসেলফ। ইচ আদার হবে কি? বাই ইচ আদার। ওয়ান অ্যানাদার হবে কি? বাই ওয়ান অ্যানাদার। ডান, আর কোনো কিছু মনে রাখা দরকার নাই। তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন জাস্ট এর পূর্বে একটা বাই দিয়ে দিলেই সেটা পেসিভে চলে যাবে, আর কোনো কিছু মনে রাখা দরকার নাই। তাহলে মাইসেলফটা পেসিভে গিয়ে হবে কি? বাই মাইসেলফ। হিমসেলফটা পেসিভে গিয়ে হবে বাই হিমসেলফ। ইচ আদার পেসিভে গিয়ে হবে বাই ইচ আদার। ওয়ান অ্যানাদার পেসিভে গিয়ে হবে বাই ওয়ান অ্যানাদার, আর কোনো কিছু মনে রাখা দরকার নাই। যেমন দেখেন
রাকিব এন্ড তানিয়া লাভ ইচ আদার। রাকিব এন্ড তানিয়া লাভ ইচ আদার। ইচ আদারটা কে বলেন তো? রাকিব এন্ড তানিয়া। সো চেঞ্জ করলে কি আর না করলে কি, এরা একই ব্যক্তি, তাই না? ওকে, এই যে সেন্টেন্সটা আছে হি কিল্ড হিমসেলফ, আমি কি বলেছিলাম? বাই প্লাস হিমসেলফ, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়, তাই না? বাই প্লাস হিমসেলফ, আর কোনো কিছু খুঁজবেন না, খুঁজবেন বাই প্লাস হিমসেলফটা আছে কিনা, সেটাই অ্যান্সার। বাই প্লাস হিমসেলফ নাই, বাদ। বাই প্লাস হিমসেলফ নাই, বাদ। বাই প্লাস হিমসেলফ আছে, বাই প্লাস হিমসেলফ আছে। তবে বাই প্লাস হিমসেলফ থাকলেও কিন্তু এখানে যে প্রবলেমটা আছে সেটা হলো হিমসেলফ এখানে দুইবার দেওয়া আছে। সো দ্য অ্যান্সার ইজ অপশন কি বলেন? ডি। দেখি পারেন কিনা। এই প্রশ্নটা হয়ে গেল, আপনাদের কাজ হলো সেম কোশ্চেন, সেম, দেখি পারেন কিনা। সেম প্রশ্নটা অ্যান্সার করে ফেলেন তো। প্রশ্ন নাম্বার 6-এ আপনাদেরকে কোনো ক্লু দেওয়া হবে না, জাস্ট অ্যান্সার করে ফেলেন। প্রশ্ন নাম্বার 6 কোনো ক্লু দেওয়া হবে না, জাস্ট অ্যান্সার করবেন, ঠিক আছে? কোনো ধরনের ক্লু নাই, জাস্ট অ্যান্সার করে ফেলবেন, দেখি পারেন কিনা। কোশ্চেন নাম্বার কত এটা? 16। বলেন তো কি হবে? ওকে, তো 16 নম্বরে হারসেলফ আছে, বাই হারসেলফ খুঁজে নিব। বাই হারসেলফ কয়টাতে আছে? এই যে একটা, এই যে আরেকটা, দুইটা, তাই না? এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ওয়াজ হওয়ার কোনো সুযোগ নাই। সো দ্য অ্যান্সার ইজ অপশন ডি। আপনারা অনেকেই ভালো অ্যান্সার করছেন, ফারজানা, তারপর হচ্ছে বস, বস নাম কি, কি অবস্থা নামের? বস, নূর নাহার, খায়রুন নাহার, তামান্না ইসলাম, ইকবাল, উর্মি খানম, উম্মে খাদিজা, নুসরাত সাদিয়া স্মিতা, নাকি নুসরাত সাদিয়া স্মিতা, চশমা লাগানোর পরেও দেখি না, বুঝছেন? ইফতাহারুল নাকি ইফতাহারুল ইসলাম শিকদার। ওকে, তো এই প্রশ্নটা হয়ে গেল। এবার আপনারা আমাকে সেম প্রশ্ন, সেম সেম সেম, জাস্ট একই প্যাটার্ন অ্যান্সার করে দেন তো। এটা প্রশ্ন নাম্বার 17, সেম প্যাটার্ন অ্যান্সার করে ফেলেন। প্রশ্ন নাম্বার 17 সেম প্যাটার্ন, অন্য কোনো কিছুই না, জাস্ট সেম প্যাটার্নের একটা প্রশ্ন। ইচ আদার আছে, বাই ইচ আদার করে দিবেন, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল। ইচ আদার হবে বাই ইচ আদার, এখানে নাই, বাদ হয়ে গেল। বাই ইচ আদার নাই, বাদ হয়ে গেল। বাই ইচ আদার নাই, বাদ হয়ে গেল। বাই ইচ আদার আছে, অ্যান্সার হয়ে গেল অপশন ডি, তাই তো? ওকে, সো দ্য অ্যান্সার ইজ অপশন ডি। এবার আমরা চলে যাব পরের আরেকটা টপিকে, ভিন্ন আরেকটা টপিকে চলে যাই। রোল নাম্বার 6, ডাবল অবজেক্টস। এখন আপনারা বলতে পারেন যে ডাবল অবজেক্টস কেন আমরা পেসিভের মধ্যে পড়াশোনা করব? পড়বেন, অবশ্যই পড়বেন, বিকজ পেসিভ মানে সাবজেক্ট আর অবজেক্টের খেলা, ঠিক আছে? পেসিভ মানে সাবজেক্ট আর অবজেক্টের খেলা, ঠিক আছে? তো সাবজেক্ট আর অবজেক্টের খেলা মানে কি? ডাবল অবজেক্ট যখন থাকবে, আপনি কোন অবজেক্টটাকে নিয়ে আসবেন? আই টিচ রাকিব ইংলিশ, রাকিব একটা অবজেক্ট, ইংলিশ আর একটা অবজেক্ট, তো প্যাচ লেগে গেল না? রাকিবকে দিয়ে শুরু করবেন নাকি ইংলিশকে দিয়ে শুরু করবেন? ধরেন এই যে বাক্যটা আছে, হি হ্যাজ গিভেন মি এ বুক, মি একটা অবজেক্ট, এ বুক আর একটা অবজেক্ট, তো এই বাক্যে অবজেক্ট আছে কয়টা? এই বাক্যে অবজেক্ট আছে দুইটা। সো দুটি অবজেক্ট থাকা মানে কিন্তু প্যারা আছে, কারণ কি প্যারা? আপনি কি মিটাকে শুরুতে নিয়ে আসবেন নাকি আপনি এ বুকটাকে শুরুতে নিয়ে আসবেন? অবশ্যই প্যারা আছে। আনতে পারবেন কোনটাকে? নো প্রবলেম, আপনি যে কোনো একটাকে আনতে পারবেন, আপনি যে কোনো একটাকে আনতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা ছোট সমস্যা আছে, সেটা হলো যদি আপনি এই বোকটাকে সামনে নিয়ে আসেন, ব্যক্তিটাকে পিছনে রেখে দেন, তাহলে ছোট একটা সমস্যা, সেটা হলো ওই ব্যক্তির পূর্বে একটা প্রিপোজিশন বসাতে হয়। কি বললাম? উভয় অবজেক্ট, ডাবল অবজেক্ট, তাহলে একটা কথাটাকে মানে এক্সপ্লেন ওয়েতে বলি। ডাবল অবজেক্ট থাকলে যে কোনো অবজেক্ট দ্বারা পেসিভ করা যায়, ব্যক্তি এবং বস্তু কিন্তু। এই যে মি হচ্ছে ব্যক্তি, বোক হচ্ছে বস্তু। ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তি এবং বস্তু উভয় অবজেক্ট দ্বারা পেসিভ করা যায়, আপনার ইচ্ছা। আপনি উভয় অবজেক্ট দিয়ে পেসিভ করতে পারবেন, আপনি মিটাকে দিয়ে শুরু করতে পারবেন, আপনি এ বোকটাকে দিয়ে শুরু করতে পারবেন, নো প্রবলেম। ছোট সমস্যা হলো যদি আপনি
ব্যক্তিটাকে পরে রাখেন, ব্যক্তিটাকে পরে রেখে দেন। যেমন আমাদের এখানে ব্যক্তিটা শুরুতে আছে, সমস্যা নাই, কিন্তু এখানে ব্যক্তি শেষে আছে। ব্যক্তি শেষে থাকলে তার পূর্বে একটা প্রিপজিশন ব্যবহার করতে হয়। তাহলে এক্সপ্লেন করছি, ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তি এবং বস্তু উভয় অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে পেসিভ করা যাবে, তবে ব্যক্তিটাকে শেষে রাখলে, আবারও বলছি, ব্যক্তিটাকে শেষে রাখলে তার পূর্বে একটা প্রিপজিশন যুক্ত করে দিতে হবে। তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অপশন এ ঠিক আছে, প্রিপজিশন যুক্ত করে দিলাম, পারফেক্ট। অপশন বি ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 19। এবার চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 20-তে। সেম আর একটা প্রশ্ন, আমি কোনো ক্লু দিব না আপনাদেরকে, বারবার বলে দিচ্ছি, ব্যক্তি শেষে থাকলে তার পূর্বে একটা প্রিপজিশন দিয়ে দিবেন। ওকে, ডান। বলেন তাহলে অ্যান্সার কি হবে। কোশ্চেন নাম্বার 20, দ্য কাউ গিভস আস মিল্ক। বলেন দেখি অ্যান্সার কি হবে। দ্য কাউ গিভস আস মিল্ক, উত্তর কোনটা হবে? জাস্ট মনে রাখবো আমরা, আজ একটি অবজেক্ট, মিল্ক আরেকটি অবজেক্ট, আজ ব্যক্তিবাচক, মিল্ক বস্তুবাচক। ব্যক্তিকে শেষে রাখলে, ব্যক্তিকে শেষে রাখলে তার পূর্বে টু দিতে হয়, দ্যাটস ইট। আর কোনো কিছু মনে রাখা দরকার নাই, ব্যক্তিকে শেষে রাখলে তার পূর্বে টু দিতে হয়, ব্যক্তিকে শেষে রাখলে তার পূর্বে একটি টু ব্যবহার করতে হয়, তাই না? ওকে, বলেন তাহলে অ্যান্সারটা কি হবে, তাই না? ডেফিনেটলি দ্য অ্যান্সার ইজ অপশন এ, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। পারফেক্ট, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। এবার তাহলে আমরা চলে যাব, আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে রোল নাম্বার 7। আচ্ছা, রোল নাম্বার 7 এর মধ্যে কি আছে সেটা হলো, আমরা যে আজকে এত পড়াশোনা করছি, বারবারে বলছি বাই দা কাউ, বাই মি, বাই জামাল, বাই হিম, বাই হার, বাই ইচ আদার, বাই হিমসেলফ, সবকিছুতে আমরা বাই বলছি। অ্যাকচুয়ালি বাই প্রিপজিশনে হিসেবে ব্যবহৃত হওয়াটা একেবারে কিন্তু এরকম না যে ফরজ কাজ বা বাইটাই ব্যবহৃত হবে। মনে রাখবেন একটা বিষয়, পেসিভ ভয়েসে আপনাকে একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে। আবারও বলছি, পেসিভ ভয়েসে আপনাকে একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে ওই প্রিপজিশনটা বাই হয়। সরি, তাহলে কি বললাম আমরা, এই যে বাই প্রিপজিশনটা আমরা 99% ক্ষেত্রে বাই প্রিপজিশনটাকে ব্যবহার করি পেসিভ ভয়েসে। বাট এরকম না যে শুধুই বাই হবে, বাই ছাড়া অন্য প্রিপজিশনও হতে পারে। কিভাবে হতে পারে সেটা একটু দেখি আমরা। প্রথমত, মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস। একটু খেয়াল করে দেখবেন, এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস। দেখেন, all the good qualities are embodied, all the good qualities are embodied, all the good qualities are embodied। এটা কিন্তু একটা বিশেষের প্রশ্ন, হ্যাঁ? all the good qualities are embodied, my teacher, my teacher, my teacher, my teacher। এই প্রশ্নটি যেই টিচার করেছিলেন, ওই টিচার অ্যাকচুয়ালি জানতে চাচ্ছেন যে এই ছাত্রটা আসলেই পেসিভ ভয়েসে প্রিপজিশনের ব্যবহার জানে কিনা, পেসিভ ভয়েসে তিনি প্রিপজিশনের ব্যবহার জানেন কিনা। টিচারের উদ্দেশ্য ছিল এটা। এই বাক্যের অর্থ হলো, সকল ভালো গুণাবলী আছে আমার টিচারের মধ্যে, সকল ভালো গুণাবলী আছে আমার টিচারের মধ্যে, তাই না? এটা হচ্ছে এই বাক্যের অর্থ। তাহলে এই বাক্যের অ্যান্সার হচ্ছে কি, অল দ্য গুড কোয়ালিটিস আর এম্বডিড ইন মাই টিচার। সকল ভালো গুণাবলী নিহিত আছে ইন মাই টিচার। এটা হচ্ছে কি মূল। টিচার জানতে চাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ইনের ব্যবহারটা জানেন কিনা। এম্বডি এর পরে যে বাই হয় না, নোন এর পরে যে বাই না হয়ে টু হয়। আই এম স্যাটিসফাইড উইথ ইউ, আই এম অ্যাস্টনিশড এট দ্য নিউজ, বাই দ্য নিউজ না, স্যাটিসফাইড বাই ইউ না, উইথ ইউ। এই যে উইথ আছে, আই এম প্লিজড উইথ দ্য নিউজ, এই যে উইথ আছে, বাই যে নাই, এই ব্যবহারগুলো আপনি জানেন কিনা, টিচারের উদ্দেশ্য সেটা ছিল। ওকে, তো অ্যাক্টিভ লিখে এটা লিখে ফেলবো, প্যাসিভ লিখে এটা লিখে ফেলবো। হ্যাঁ, এখানে মূল যে পড়াটা সেটা হলো আমরা ইনের ব্যবহারটা অ্যাকচুয়ালি জানি কিনা, টিচার ওই বিষয়টাই জানতে চেয়েছেন। ওকে,
তো চলেন তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। 21 নাম্বার গেল, 22 নাম্বার প্রশ্ন, প্যানিক সিজড মি, দেখি উত্তর করতে পারেন কিনা। প্যানিক সিজড মি, দেখি উত্তর করতে পারেন কিনা। I was seized with panic, I was seized by panic, I was seized from panic, I was being seized by panic। উত্তর করা যাবে কিনা বলেন। এমবডিড অন হয় কখন? এমবডিড অন হয় নাকি? এমবডিড তো সবসময় ইন নেয়। প্যানিক সিজড মি, এমবডি অন হচ্ছে এটা আরেক বিষয়। ওই যে কবরস্থানের পাশে যে নাম টাম লেখা থাকে, একটা কি যেন আছে না ওইটা। আচ্ছা, এটা অ্যান্সার কি বলেন তো? প্যানিক সিজড মি, আই ওয়াজ সিজড উইথ প্যানিক, আই ওয়াজ সিজড বাই প্যানিক, এটা অ্যান্সার কি বলেন তো? ওকে, তাহলে সিজড এর পরে উইথ ব্যবহৃত হয়, ঠিক আছে। ওকে, সো 22 নাম্বার প্রশ্ন, আই ওয়াজ সিজড উইথ প্যানিক, ঠিক আছে, আই ওয়াজ সিজড উইথ প্যানিক। তো এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, এরকম ধরনের, ধরেন আমি একটা আপনাদের একটা কোশ্চেন দিই। এই প্রশ্নটা, হিজ বিহেভিয়ার অ্যাস্টোনিশড মি, হিজ বিহেভিয়ার অ্যাস্টোনিশড মি, এটাকে প্যাসিভ করেন তো। হিজ বিহেভিয়ার অ্যাস্টোনিশড মি, এটাকে প্যাসিভ করেন তো দেখি, দেখি পারেন কিনা। হিজ বিহেভিয়ার অ্যাস্টোনিশড মি, একটু দ্রুত লিখে ফেলেন তো সবাই। হিজ বিহেভিয়ার অ্যাস্টোনিশড মি, দেখি পারেন কিনা। হিজ বিহেভিয়ার অ্যাস্টোনিশড মি, হিজ বিহেভিয়ার অ্যাস্টোনিশড মি, বলেন তো অ্যান্সার কি হবে? মিটাকে আই লিখে ফেলবো আমরা। ওকে, আয়ের পরে পাস্ট টেন্স যেহেতু আছে, আই ওয়াজ অ্যাস্টোনিশড, I was astonished, হ্যাঁ, his behavior, তাই তো, his behavior, I was astonished his behavior। ওকে, জাস্ট এখানে আমরা কি দিয়ে দিব বলুন তো? জাস্ট কি দিয়ে দিব? এই যে ভুল করেছেন ফারজানা, না, astonished এর পর আমরা at দিয়ে দিব, ঠিক আছে, at। তাহলে I was astonished at his behavior, I was astonished at his behavior, ঠিক আছে। ওকে, তো রুল নাম্বার 6 নাকি 7 মনে হয় শেষ হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে রুল নাম্বার 8-এ। রুল নাম্বার 8 তো পড়লাম না এখন। আদার প্রিপোজিশন এক্সেপ্ট বাই 7 না, এটা 7। আচ্ছা, রুল নাম্বার 8টা হচ্ছে ডাবল প্রিপোজিশন। হ্যাঁ, রুল নাম্বার 8 হচ্ছে গ্রুপ ভার্ব। রুল নাম্বার 8টাকে লিখেন গ্রুপ ভার্ব। রুল নাম্বার 8 হচ্ছে গ্রুপ ভার্ব, ঠিক আছে, গ্রুপ ভার্বের পড়া এটা, ঠিক আছে। রুল নাম্বার 8 হচ্ছে গ্রুপ ভার্বের পড়া। তো গ্রুপ ভার্বের সাথে আবার আমাদের প্যাসিভ ভয়েসের সম্পর্কটা কি একটু খেয়াল করলে দেখবেন। গ্রুপ ভার্বের সাথে প্যাসিভের সম্পর্ক হলো, দেখেন প্যাসিভ করার সময় একটা প্রিপোজিশন নিয়ে আসি না, গ্রুপ ভার্বের সাথে কি থাকে? আরেকটা প্রিপোজিশন থাকে। তাহলে কয়টা প্রিপোজিশন একত্রে হয়ে যায়? দুইটা প্রিপোজিশন কিন্তু একত্রে হয়ে যায়। 45তম বিসিএস সর্বশেষ বিসিএস একটা প্রশ্ন আসছিল। আবারও বলছি, গ্রুপ ভার্বের সাথে একটা প্রিপোজিশন অলরেডি থাকে, প্যাসিভ ভয়েস করলে আরেকটা প্রিপোজিশন আসে, তখন দুইটা প্রিপোজিশন একত্রে বসে। তাহলে কি বললাম? গ্রুপ ভার্ব যুক্ত প্যাসিভ সেন্টেন্সে, আমরা ব্যাখ্যাটা লিখে রাখবো, গ্রুপ ভার্ব যুক্ত প্যাসিভ সেন্টেন্সে দুটি প্রিপোজিশন একত্রে বসে। আবার বলছি, গ্রুপ ভার্ব যুক্ত প্যাসিভ সেন্টেন্সে দুটি প্রিপোজিশন একত্রে বসে। কেন বসে? কারণ একটি হলো গ্রুপ ভার্বের, আরেকটি হলো প্যাসিভের, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, এই যে গ্রুপ ভার্বের সাথে অ্যাট আছে, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আরেকটা চলে আসবে বাই। তাহলে কয়টা একত্রে বসবে? দুইটা কিন্তু একত্রে বসবে, ঠিক আছে। তখন দুটি প্রিপোজিশন কিন্তু একত্রে বসবে, তাই না? বলেন তো অ্যান্সার হবে কোনটা তাহলে? এটা বলেন দেখি, এটা অ্যান্সার কি হবে বলেন তো। লাফটের পরে অ্যাট আছে, এটা একটা গ্রুপ ভার্ব, আবার বাই আসবে,
এট এবং বাই দুটা কিন্তু একসাথে বসবে, পাশাপাশি বসতে হবে কিন্তু। এট এবং বাই দুটা কিন্তু পাশাপাশি বসতে হবে, হ্যাঁ। তাহলে চলেন লাফট এট, ওকে, হিমটাকে শুরুতে নিয়ে আসব, শুরুতে আনা হয় নাই, বাদ, শুরুতে আনা হয় নাই, বাদ। ওকে, এবার হচ্ছে পেসিভ ভয়েস করব। এখানে দেখেন পেসিভ ভয়েসের গঠন নাই, তাই না? এটা কোনো পেসিভ ভয়েসের গঠন না, কারণ পেসিভ ভয়েসের গঠনে বি ভার্ব ছাড়া পেসিভ হয় না। বারবারে বলেছি, 1000 বার বলেছি এই কথাটা, বি ভার্ব ছাড়া ভি3 ছাড়া পেসিভ হয় না। ভি3 আছে বাট কি নাই, বি ভার্বটা নাই, সো এ নাম্বার বাদ হয়ে গেল। তাহলে বলেন অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে ওকে, হি ওয়াজ লাফড এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস, হি ওয়াজ লাফড এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। ওকে, তাহলে সি নাম্বার অ্যান্সার হয়ে গেল। সেম আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেই, দেখি উত্তর করতে পারেন কিনা। মাই আঙ্কেল লুকস আফটার মি, মাই আঙ্কেল লুকস আফটার মি, বলেন এটা অ্যান্সার কি হবে? বলেন বাই হবে? না না না, জিহান রাজ গ্রুপ ভার্ব, না না বাই হবে কেন? বাই হবে না, বাই হবে তো হচ্ছে যেটা বাই নেয়, অন্য প্রিপোজিশন হইতে পারে, বাই হওয়াটা একেবারেই ফ্যাক্টর না, সাবধান, বাই হবে না। এটা হচ্ছে আমি লিখেছি এমনিতেই যে এখানে লাফটের পরে এখানে বাই হবে, এরকম হইতে পারে, ওইটা ওই ওয়ার্ডটাকে কেন্দ্র করে বাইটা না হয়ে অন্য কিছু হতে পারে, কখনোই না। ধরেন আমি একটা সেন্টেন্স লিখে দিলাম, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। এখানেই লিখি, এটা ইন্টারেস্টিং একটা সেন্টেন্স, বাই হবে না, হ্যাঁ, বাই ছাড়াও হতে পারে। যেমন ধরেন আমি একটা প্রশ্ন লিখে দিলাম যে এ ক্যাবিনেট, এ ক্যাবিনেট, এ ক্যাবিনেট was sworn in Dhaka, was sworn in Dhaka, ঠিক আছে? এখানে এই sworn এর পরে কিন্তু ইন হয়েছে, এই জায়গাটা হচ্ছে গ্রুপ ভার্ব, sworn in মানে শপথ নেওয়া, আর ইন হয়েছে ঢাকার কারণে, ইন ঢাকা, পেসিভ ভয়েস কিন্তু, বাট কি নাই, বাই নাই কিন্তু। বাই হওয়াটা একেবারেই ম্যান্ডেটরি না, ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে কি ইন্টারেস্টিংলি আপনি ওই ওয়ার্ডটাকে দেখে বসাবেন, যেমন ঢাকার পূর্বে তো হচ্ছে বাই হবে না, হ্যাঁ, এই কারণে এখানে ইন হয়ে গেল, আর এখানে সৌর্ণের কারণে ইন হয়ে গেল। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে এই কোশ্চেনটা, অনেকবার পরীক্ষাতে আসছে। ওকে, ওই কোশ্চেনটা কি আপনি অ্যান্সার করতে পারছিলেন? এই যে এটা মাই আঙ্কেল লুকস আফটার মি, এটা অ্যান্সার করেন তো, এ হবে নাকি বি হবে? মাই আঙ্কেল লুকস আফটার মি, মাই আঙ্কেল লুকস আফটার মি, I was looked after by my uncle, I am looked after by my uncle। এটা খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট সিম্পল, লুকস এর পরে আফটার আছে, আফটারটাকে রেখে দিব, লুকড আফটার, লুকড আফটার, লুকড আফটার, লুকড নাই, বাদ, কারণ পেসিভ তার ভি3 ছাড়া হবে না। এবার যা সেটা বাই দিয়ে দিব, তাই না? এবার কোন টেন্সে আছে? লুকস হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, সো ওয়াজ হবে না, তাই না? বিং হবে না, বাদ। সো the answer is, বলেন 24 এর অ্যান্সার কি হবে? 24 এর অ্যান্সার হবে অপশন বি। খুবই সিম্পল। তাহলে গ্রুপ ভার্বের পড়াটা আমি জাস্ট আপনাদেরকে আরেকবার বলে দেই, গ্রুপ ভার্বের ক্ষেত্রে দুটি প্রিপোজিশন একত্রে থাকবে, দুটি প্রিপোজিশন, একটি হলো গ্রুপ ভার্বের, অন্যটি হলো পেসিভের জন্য। অন্যটা যে পেসিভের জন্য আছে সেটা আপনি কি দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, ওই সেন্টেন্সের ডিমান্ড অনুসারে, হ্যাঁ। এবার চলে আসেন রোল নাম্বার 9-এ। রোল নাম্বার 9-এ আছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স যেন আমরা কি দিয়ে শুরু করি খেয়াল আছে আমাদের? ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আমরা শুরু করি একটা মেইন ভার্ব দিয়ে, যেমন আমি বললাম ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, সো এটা হচ্ছে একটি ইম্পারেটিভ বাক্য, ওপেন দ্য ডোর, তাই না? তো ওপেন দ্য ডোর ইম্পারেটিভ বাক্য হওয়ার ফলে এখন আপনারা পেসিভ করবেন কিভাবে? মনে রাখবেন, যে কোনো পেসিভ সেন্টেন্সকে যখন আমরা, যে কোনো ইম্পারেটিভ বাক্যকে যখন আমরা পেসিভ করতে চাই, যে কোনো ইম্পারেটিভ বাক্যকে যখন আমরা পেসিভ করতে চাই, তখন আমাদের মেইন টার্গেট থাকে লেট দিয়ে শুরু করব, ঠিক আছে? বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, আর লেট নট দিয়ে শুরু করব বাক্যটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে? এরপরে বি থাকবে প্লাস ভি3 থাকবে, বি প্লাস ভি3, এরপরে বি প্লাস ভি3, ঠিক আছে?
ওকে, তাহলে আবারও বলছি, এনি ইম্পারেটিভ সেন্টেন্স, এনি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ল্যাট থাকবে পেসিভ করার সময়, কিন্তু ল্যাট দেখবেন অপশনে ল্যাট খুঁজবেন, ল্যাটের পরে বি প্লাস ভি থ্রি, ল্যাটের পরে বি প্লাস ভি থ্রি। এখন কথা হলো নট দিব কিনা, সেটা নির্ভর করবে ওই সেন্টেন্সটা কি বলেন তো, ওই সেন্টেন্সটা নেগেটিভ আছে কিনা, ওই সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে আছে কিনা। অ্যাফার্মেটিভ ফর্মে থাকলে ল্যাট হবে, নেগেটিভ ফর্মে থাকলে ল্যাট নট হবে, আর কোনো কিছু মনে রাখা দরকার নাই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য না, ইম্পারেটিভ সেন্টেন্স কি বলেন, আদেশমূলক বাক্য, গো দেয়ার। আদেশমূলক বাক্য কি বলেন, গো দেয়ার। সো এই যে গো দেয়ারটা বললাম, এই বাক্যটাকে আপনি পেসিভ করতে পারবেন কিনা, এর কিন্তু আবার অবজেক্ট নাই, ঠিক আছে? এবার খেয়াল করতে হবে যে অবজেক্ট আছে কিনা। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, ঠিক আছে? ডোন্ট ওপেন দ্য ডোর, লেট নট দ্য ডোর বি ওপেন। জাস্ট অতটুকু মনে রাখবো। অ্যাফার্মেটিভ হলে লেট দিয়ে শুরু করব, নেগেটিভ হলে লেট নট দিয়ে শুরু করব, ঠিক আছে? অ্যাফার্মেটিভ হলে লেট, আর নেগেটিভ হলে লেট নট। মনে রাখতে হবে বাক্যটা ইম্পারেটিভ বাক্য কিনা। ওকে, ওপেন দ্য উইন্ডো, এটা একটা ইম্পারেটিভ বাক্য। যেহেতু ইম্পারেটিভ বাক্য, লেট দিয়ে শুরু করব, বাদ হয়ে গেল, লেট দিয়ে শুরু করব, লেট দিয়ে শুরু করব। এরপরে জন্য কি চাইবো, লেটের পরে বি প্লাস ভি থ্রি, কারণ আমরা জানি বি প্লাস ভি থ্রি ছাড়া কিন্তু পেসিভ হতে পারে না। বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি খুঁজে নিব আমরা, ঠিক আছে? তাহলে বি প্লাস ভি থ্রি আছে কোথায়? এখানে কি বি প্লাস ভি থ্রি আছে? নাই। এখানে কি আছে? আছে। এখানে কি আছে? আছে। এখানে কিন্তু আমাদের সেন্টেন্সে কোথাও কিন্তু ইউ নাই, বাট এখানে কি নিয়ে আসছে বলুন তো, এখানে একটা অতিরিক্ত বাই ইউ নিয়ে আসছে। সো দ্য অ্যান্সার ইজ অপশন এ। সি নাম্বারটা হয় না কেন, এখানে কোনো কিছুতে কিন্তু ইউ নাই, যেটা আপনি আন্দাজে নতুন ভাবে নিজের ইচ্ছা মতো একটা বাই ইউ নিয়ে আসছেন, ঠিক আছে? চলুন আরেকটা প্রশ্ন যাই, সেম প্রশ্ন, ওভে ইউর প্যারেন্টস। এখন আপনারা বলতে পারেন যে ওভে ইউর প্যারেন্টস এর মধ্যে আমরা ল্যাট দিয়ে শুরু করব, ল্যাটের পরে বি খুঁজবো, বি এর পরে ভি থ্রি খুঁজবো, তাই তো? এটাই হওয়া উচিত এবং এই কাজটাই আমরা করব, এটাই হওয়া উচিত এবং এই কাজটাই আমরা করব। চলেন এই কাজটাকে আমরা করি, চলেন। তাহলে ল্যাট দিয়ে শুরু করলাম, ল্যাট ইউর প্যারেন্টস, লেট ইউর প্যারেন্টস, let your parents be obeyed, let your parents be obeyed, ঠিক আছে? এখন কথা হলো, এই অপশনটা কি আমাদের কোনো অপশনে আছে? নাই। নো প্রবলেম, এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই সুন্দর একটি অ্যান্সার। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে নাই। যেহেতু সেন্টেন্সের মধ্যে নাই, তাহলে খেয়াল করতে হবে যে আসলে এই সেন্টেন্সটা নৈতিকতার, এথিক্সের কোনো কিছু বোঝায় কিনা। এই সেন্টেন্সটা নৈতিকতা বা এথিক্সের কোনো কিছু বোঝায় কিনা। এথিক্সের যদি কোনো কিছু বোঝায়, তাহলে সেটাকে শুড দ্বারা করা যাবে। মনে রাখতে হবে, ইম্পারেটিভ বাক্যতে যদি এথিক্সের কোনো কিছু বোঝায়, সেই বাক্যটাকে আমরা শুড দিয়ে করতে পারবো, সেই বাক্যটাকে আমরা শুড দিয়ে করতে পারবো। তাহলে অ্যান্সার এটা কিন্তু অপশনে নাই, এটা থাকলে এটাও হতে পারতো। এখানে যেহেতু অপশনের মধ্যে নাই, তাহলে অ্যান্সার শুড দিয়ে করবো আমরা, ঠিক আছে? তাহলে মনে রাখবো, এথিক্সের বিষয়ে, নৈতিকতার বিষয়ে আমরা শুড দ্বারা ইম্পারেটিভ বাক্যকে পেসিভ করতে পারি, ঠিক আছে? ডান। এবার আসেন, নেভার ক্যাচ দ্য জাটকা। নেভার নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্য আছে, জাস্ট উইদিন 1 সেকেন্ডে অ্যান্সার করবেন। কি করবেন? লেট দিবেন, নট দিবেন, ডান। লেট দিবেন আর নট দিবেন, ডান। আর কোনো কিছুই মাথায় রাখা দরকার নাই। লেট নট আছে কিনা, নাই। একটা বাক্যে কিন্তু লেট নট আছে। সো দ্য অ্যান্সার ইজ অপশন বি, লেট নট দ্য জাটকা এভার বি কট। ওকে, জাস্ট নেভারটা দেখে কিন্তু আমরা লেট নোট দিয়ে দিলাম। লেট নোটকে যখন আপনি নট করে ফেলেছেন, তখন কিন্তু ওই বাক্যে নেভারটাকে আর রাখা যাবে না। নেভার শুড বি ট্রান্সফর্মড ইনটু এভার। নেভারটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল? এভারে হয়ে গেল, ঠিক আছে? ওকে, কোশ্চেন নাম্বার 27ও ডান হয়ে গেল। এবার আমরা যাব হলো রোল নাম্বার 10, ইন্টারোগেটিভ সেন্টেন্স। রোল নাম্বার 10, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে ওকে, রাইট। 27 সবাই বি অ্যান্সার করেছিলেন। হ্যাঁ, বি নাম্বার ছিল না, বি ছিল। হ্যাঁ, ওকে। রোল নাম্বার 10, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে উত্তর করব কিভাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স
তিন ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে, আমি জাস্ট বলে দিই আপনাদেরকে কি কি ভাবে আসে। নাম্বার 1, ইন্টারগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্ন আসে হু দ্বারা, হুকে আমরা বাই হোম করে উত্তরটা করি, এটা একটা বিষয়। বাই হোমের পর একটা বি ভার্ব রাখতে হয়, না হলে পেসিভ হবে না। আরেকটা বিষয়, হোম থাকলে সেটাকে আমরা হু করে সাথে একটা বি ভার্ব দিয়ে দেই, আর অন্যান্য ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাকে ওইভাবে রেখে দেই, সাথে একটা বি ভার্ব নিয়ে আসি। ওকে, হয়ে গেল। তাহলে একটু খেয়াল করেন, হু থাকলে বাই হোম প্লাস বি, হোম থাকলে হু প্লাস বি। এবার অন্য ডব্লিউএইচ ওয়ার্ড হু এবং হোম ছাড়া, ধরেন ডব্লিউ হতে পারে হোয়ার হতে পারে, এইচ হতে পারে হাউ হতে পারে, ডব্লিউ দিয়ে হোয়েন হতে পারে, এই ওয়ার্ডগুলো তারা হুবহু চলে আসবে। হোয়ার থাকলে হোয়ার আসবে, হোয়েন থাকলে হোয়েন আসবে, হাউ থাকলে হাউ আসবে, জাস্ট এসে যাবে, সাথে একটা বি ভার্ব দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেটা পেসিভ স্ট্রাকচারে চলে যাবে। এবার তাহলে দেখেন উত্তর করি কিভাবে। প্রথমটা দেখেন, হু টট ইউ ইংলিশ। দেখেন হু টট ইউ ইংলিশ, হুটা হবে কি বাই হোম, বাই হোমের পরে কিন্তু বি ভার্বটাকে নিয়ে আসতে হবে। কেন বি ভার্বটাকে নিয়ে আসবেন? বি ভার্বটাকে নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি কিন্তু বাক্যটা পেসিভ করতেছেন ঠিক আছে, বাট সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, অবশ্যই আপনাকে অক্সিলারি গুলো নিয়ে আসতে হবে আগে, তাই না? অক্সিলারি গুলো কিন্তু আগে নিয়ে আসতে হবে। ওকে, হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ, হু যেহেতু আছে বাই হোম হবে, এই যে বাই হোম, এই যে বাই হোম, এইটা এটা বাদ হয়ে গেল, তাই না? এই দুইটা বাদ হয়ে গেল। এখন কথা হলো বাই হোমের পরে যেহেতু ইন্টারগেটিভ বাক্য, অবশ্যই অক্সিলারিটাকে আগে রাখতে হবে, ইউটাকে আগে রাখার কোনো সুযোগ নাই, অক্সিলারিটাকে আগে রাখতে হবে। ঠিক আছে, কোনটা? ও বাই হোম তো এখানে ছিল, বাই হোম তো এখানেও আছে, তাহলে একটা কাজ করি, বাই হোম যেহেতু আছে তাহলে সবগুলো বাই হোমকে আগে রেখে দিব আমরা। আমি আবার লিখছি, হু আছে, বাই হোম আছে, বাই হোম আছে, বাই হোম আছে। বাই হোমের ঠিক পরে যেহেতু প্রশ্নবোধক বাক্য, একটা বাই হোমের ঠিক পরে একটা অক্সিলারি নিয়ে আসতে হবে, কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স অবশ্যই অক্সিলারি দিতে হবে। তাহলে অক্সিলারি অপশন এতে নাই, বাদ হয়ে গেল। এখানে অক্সিলারি আছে, বি নাম্বার হয়ে গেল। এবার ডি নাম্বারে অক্সিলারি নাই, বাদ হয়ে গেল। সি নাম্বার তো বাই হোমই নাই, সো দ্য অ্যান্সার ইজ অপশন বি, বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ। ঠিক আছে, ওকে। কেন অক্সিলারিটা আগে নিয়ে আসলাম? কারণ একটা ইন্টারোগেটিভ বাক্যে অক্সিলারিটাকে শুরুতে রাখতে হবে, এটাই ইন্টারোগেটিভ বাক্যের প্যাটার্ন। এবার সেম ঘটনা হোম, হোমটা যেন হবে কি হু হবে, হু হবে, হু হবে, হু হবে, হু হবে। ওকে, হয়ে গেল হু। হু এর পরে বি ভার্ব বলছিলাম, হু এর পরে বি ভার্ব বলছিলাম, এটা বি ভার্ব না, বাদ হয়ে গেল। এটা বি ভার্ব না, বাদ হয়ে গেল। এটা বি ভার্ব, এটা বি ভার্ব হয়ে গেল। ডাস যেহেতু আছে, ডাস থাকার ফলে ওয়াজ হওয়ার কোনো সুযোগ নাই, সো দ্য অ্যান্সার ইজ অপশন এ, তাই তো? ওকে, এবার 29 নাম্বার যাওয়ার পরে এবার চলে আসলাম 30-তে। হোয়াট আছে, বলেছিলাম অন্য ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে, এই যে অন্য ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই থাকবে, তারপরে বি থাকবে, তাই না? তাহলে যেহেতু হোয়াট আছে, এই যে হোয়াট আছে, তাহলে হোয়াটই থেকে যাবে। হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে, নো প্রবলেম। এবার বি ভার্বটা চলে আসবে হোয়াটের ঠিক পরে, একটা বি ভার্ব চলে আসবে। আছে বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব, সবগুলোতেই বি ভার্ব আছে। এবার ডু যেহেতু আছে, ডু মানে প্রেজেন্ট, প্রেজেন্ট যেহেতু আছে ওয়াজ হবে না, বাদ। প্রেজেন্ট যেহেতু আছে ওয়াজ হবে না, বাদ। এবার তাহলে বি এবং ডি এর মধ্যে প্রবলেম কি? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টিং, আইএনজি আছে, ইডি নাই, সো দ্য অ্যান্সার ইজ অপশন বি, তাই না? সহজ একটি প্রশ্ন ছিল এটিও। ওকে, ডান। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আরেকটি নিয়মে, সেটি হলো পেসিভ উইথ প্রেজেন্ট পার্টিসিপল। এখন আপনারা আমাকে বলতে পারেন যে পেসিভের সাথে প্রেজেন্ট পার্টিসিপলের সম্পর্ক কি, বা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে পেসিভের অ্যাকচুয়ালি এখানে কেন পেসিভ এটাকে আমরা নিয়ে আসছি? দেখেন, নিয়ে আসার কারণটা হলো, একটু বাক্যটা খেয়াল করলে বুঝবেন। এই বাক্যটার দিকে তাকান, কামিং একটা প্রেজেন্ট পার্টিসিপল,
আর মেইন ভার্ব হলো স। এবার আপনি পেসিভ করবেন, আপনি প্রেজেন্ট পার্টিসিপলকে পেসিভ করতে পারবেন না, বিকজ প্রেজেন্ট পার্টিসিপল ইজ নট এ ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল ইজ জাস্ট এ নন ফাইনিট ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল ইজ জাস্ট এ নন ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্বকে তারা আপনি পেসিভ করতে পারেন না, বিকজ এটা ভার্বই না। তাহলে ভার্ব কোনটা? ভার্ব হলো স। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে ভার্বের উপরে প্রভাব পড়বে কিনা? না ভাই, প্রেজেন্ট পার্টিসিপল যেভাবে আছে ঠিক সেভাবেই পড়ে থাকবে, ওকে টাচ করবেন না। প্রেজেন্ট পার্টিসিপলকে টাচ করবেন না। তাকে তাহলে টাচ করবেন কাকে? কাজ করবেন কাকে? মেইন ভার্বকে করবেন। পেসিভ মানেই মেইন ভার্ব। এতক্ষণ যা করেছি সবগুলো কথা কিন্তু মেইন ভার্বে ছিল, তাই না? পেসিভ করবেন মেইন ভার্বকে। এই প্রেজেন্ট পার্টিসিপল কত পেসিভ করার কোনো সুযোগ নাই। তাহলে ব্যাখ্যাটা যদি আমি বলি, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলের কোনো ভূমিকা নাই, পেসিভ করতে হবে মেইন ভার্ব দ্বারা। পেসিভ করতে হবে মেইন ভার্ব দ্বারা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটাকে কি করবেন? কিছুই করবেন না, ও যেভাবে আছে সেভাবেই পড়ে থাকবে। তাহলে পেসিভ করব কাকে? স ভার্বকে পেসিভ করবেন, মেইন ভার্বকে পেসিভ করবেন। তাহলে কামিং যেভাবে আছে এভাবেই পড়ে থাকবে, স ভার্বটাকে পেসিভ করব। স ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই তো? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে মানে এতটুকুকে যদি আমরা পেসিভ করি তাহলে হবে কি? এ শিপ, তাই না? হবে কি? এ শিপ। এরপর হবে কি? পাস্ট টেন্স কিন্তু হবে ওয়াজ। ওয়াজের পরে হবে কি? ভি3 সিন। তাহলে আমরা খুঁজবো কি? ওয়াজ সিন খুঁজবো আমরা, তাই না? আমরা কি খুঁজবো? ওয়াজ এবং সিন খুঁজবো। এ দেখেন অপশন এ সিন আছে কিন্তু ওয়াজ নাই, বাদ। অপশন বি তে ওয়াজ সিন আছে, হাতে রেখে দিলাম। অপশন সি তে ওয়াজ সিন নাই, সিং আছে, বাদ এটা। অপশন ডি তে ওয়াজ সিন আছে, হাতে রেখে দিলাম। এবার ওকে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। ওর নাম প্রেজেন্ট পার্টিসিপল আজাইরা আছে, ও আজাইরে পড়ে থাকবে, ওর কোনো ভূমিকা নাই, ও যেভাবে আছে সেভাবেই পড়ে থাকবে। অপশন বি তে ওকে চেঞ্জ করা হয়েছে, যেটা একেবারেই উচিত হয়নি। দ্য অ্যান্সার ইজ অপশন ডি। খুবই সিম্পল একটি প্রশ্ন। দেখি আরেকটি প্রশ্ন আমরা উত্তর করতে পারি কিনা। কোশ্চেন নাম্বার 32, সেম সেম সেম। এটা আমি কোনো হিন্ট দিব না আপনাদেরকে, আপনারা জাস্ট আমাকে অ্যান্সার বলেন। এটা আমি কোনো হিন্ট দিব না, বলেন তো অ্যান্সারটা কি হবে? এটা আমি কোনো হিন্ট দিব না আপনাদেরকে, জাস্ট অ্যান্সারটা বলেন। প্লেইং আছে, কোনো ভূমিকা নাই, ও ওর জায়গায় পড়ে থাকবে, ও ওর জায়গায় পড়ে থাকবে, কোনো ভূমিকা নাই ওর। ওরে ফালায় রাখেন, ওরে ফালায় রাখেন, ওর কোনো ভূমিকা নাই। ভূমিকা আছে কার? স। স ভার্বের ভূমিকা আছে, স ভার্বকে দিয়ে কাজ করবেন, অন্য কোনো ভার্বকে দিয়ে কাজ করা যাবে না। স ভার্বটা হবে ওয়াজ সিন, তাই না? এভাবে কিন্তু পেসিভ করতে হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে অপশন এ, হি ওয়াজ সিন প্লেইং ফুটবল বাই মি। এখানে প্লেইং আছে, এখানেও প্লেইং আছে, আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে অপরিবর্তিত থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল পেসিভে অপরিবর্তিত থাকবে। তাহলে পেসিভ করব কাকে? বলাই দরকার নাই, পেসিভ করবেন বরাবরের মতো সব সময় দ্য মেইন ভার্ব, দ্য প্রিন্সিপাল ওয়ান। ওকে, এরপরে চলে আসছি আমরা রোল নাম্বার 12, পেসিভ উইথ লেট, মেক, হেল্প, সি। এই চারটা ভার্ব দিয়ে আমরা আলাদা পেসিভ করতে চাই। লেটের পেসিভ, মেকের পেসিভ, হেল্পের পেসিভ, সি এর পেসিভ। এখন কথা হলো এই চারটা ভার্ব দিয়ে আমরা কেন আলাদা পেসিভ করতে চাই? এত হাজার হাজার ভার্ব আছে ডিকশনারিতে, এই ভার্বগুলো দিয়ে আলাদা কেন পেসিভ করতে হবে? দ্য রিজন ইজ, রিজনটা একটু দেখেন, রিজনটা একটু দেখেন। এই যে মেক আছে, এই যে মেক আছে, এখানে কি দেখেন তো? এটা ভার্বের বেস ফর্ম, এটা ভার্বের বেস ফর্ম। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল যে এটাকে পেসিভ আলাদা করে একটু রোল অনুসারে পড়তে হবে? কারণ এই বাক্যটাকে যখন আমরা অ্যাকটিভ সেন্টেন্সে রাখি তখন সে থাকে বেস ফর্ম, তবে ওকে পেসিভে নিয়ে গেলে সে হয়ে যায় ইনফিনিটিভ, সে হয়ে যায় ইনফিনিটিভ। ঠিক আছে,
তাহলে এই চারটা ভার্বের পরে হ্যাঁ একটিভে থাকে বেস ফর্ম, এই চারটা ভার্বের পরে একটিভে থাকবে বেস ফর্ম, তবে পেসিভে হয়ে যাবে ইনফিনিটিভ। কি বললাম? এই চার ভার্বের পরে মেক লেট সি হেল্প, মেক লেট সি হেল্প, এই চারটা ভার্বের পরে পরবর্তী যে ভার্বটা আছে ও হবে ভার্বের বেস ফর্ম অ্যাক্টিভ সেন্টেন্সে। বাট পেসিভে গেলে কিন্তু তার আর এরকম থাকে না, পেসিভে গেলেই সে কি হয়ে যায়? পেসিভে গেলেই সে ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে দেখেন আমাদের এই যে বাক্যটা আছে, এই বাক্যটার দিকে যদি আমরা তাকাই, অ্যাক্টিভ দেখেন আর পেসিভ দেখেন। দেখেন অ্যাক্টিভে আছে V0, পেসিভে কিন্তু V0 থাকবে না, পেসিভে থাকবে ইনফিনিটিভ, অর্থাৎ টু কুক হবে, টু কুক হবে, টু কুক হবে, বি নাম্বারটা হবে না। এবার আসেন মেড আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইজ হবে না, হ্যাড হবে না। দ্য অ্যান্সার ইজ অপশন এ, হি ওয়াজ মেড টু কুক রাইস, হি ওয়াজ মেড টু কুক রাইস। এই তো হয়ে গেল। এবার চলেন তাহলে আমরা আরেকটা সেম প্রশ্নে যাই। আই স হিম গো, সেম প্রশ্ন, আই স হিম গো, বলেন তো সেম প্রশ্নের অ্যান্সার কি হবে? আই স হিম গো, সে আছে কিন্তু বেস ফর্মে, সে আছে কিন্তু বেস ফর্মে, বাট ওকে যখন পেসিভ করবেন তখনই হবে ইনফিনিটিভ। সে আছে বেস ফর্মে, বাট ওকে যখন আপনি পেসিভ করবেন তখনই কিন্তু ইনফিনিটিভে হবে। বলেন, এটা আমি কোনো হিন্ট দিব না, আপনারা নিজে নিজে অ্যান্সার করবেন। সে বর্তমানে অ্যাক্টিভে আছে, তাকে যখন আপনি পেসিভে নিয়ে যাবেন তখনই কিন্তু ও একটা ইনফিনিটিভ নিবে। ঠিক আছে? বলেন 34 নাম্বার দিয়ে অ্যান্সার করবেন। হ্যাঁ 34 অ্যান্সার কি বলেন? 34 অ্যান্সার হলো হি ওয়াজ সিন টু গো বাই মি। তাহলে মেক, লেট, হেল্প, সি, এই চারটি ভার্বের পরে বেস ফর্ম থাকবে অ্যাক্টিভে, বাট পেসিভে গেলে কিন্তু হবে ইনফিনিটিভ। ঠিক আছে? 34 নাম্বার শেষ হয়ে গেল। তাহলে এবার আমরা চলে যাব রোল নাম্বার 13, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব আবার কোনগুলো? ইলেক্ট, সিলেক্ট, নমিনেট। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব ইলেক্ট, সিলেক্ট, নমিনেট। স্যার 33 তে বাই ইউ দিলে ভুল হবে না, বাই ইউ দিলে একেবারেই ভুল হবে না, এটা আপনার ইচ্ছা। শুনেন, পেসিভ ভয়েসে বাইয়ের পরের যে অংশটা এটা দেওয়াটা ইম্পর্টেন্ট না। ফারজানা কেন ইম্পর্টেন্ট? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বললাম মাই পেন হ্যাজ বিন লস্ট, ফুল স্টপ। তো এটা কি বলা দরকার আছে যে মাই পেন হ্যাজ বিন লস্ট বাই মি? একেবারেই বলা দরকার নাই। ঠিক আছে? আপনার কি এটা বলা দরকার আছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে বাই দ্য রোমান পিপল? দরকার নাই। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তাই না? আমরা কি কোনো বলি যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে বাই দ্য রোমান পিপল? দরকার নাই। এই কারণে বাইয়ের পরের যে অংশটা আছে ওই অংশটা আপনি সারা জীবন উজ্জ্বল রাখতে পারবেন, বাইয়ের পরবর্তী অংশটা আপনি সারা জীবন উজ্জ্বল রাখতে পারবেন। মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই এ থিফ, বাই এ থিফ বলা দরকার নাই, মাই পেন হ্যাজ বিন স্টোলেন এটা একেবারেই বলা দরকার নাই। ওকে, রোল নাম্বার 13 এর মধ্যে ফ্যাক্টিটিভ ভার্ব আবার কি একটু খেয়াল করেন। ফ্যাক্টিটিভ ভার্ব হলো ওই সকল ভার্বগুলো যেই ভার্বগুলোর দুটি অবজেক্ট থাকবে। তাহলে দুটি অবজেক্ট থাকলে কি ডাবল অবজেক্টের মধ্যে পড়ে গেছে না? সে না, সে ডাবল অবজেক্টে পড়ে নাই, কারণ ডাবল অবজেক্টে একটি ব্যক্তি একটি বস্তু থাকে। ডাবল অবজেক্টে হি হ্যাজ গিভেন মি এ বুক, মি এ বুক, মি হচ্ছে ব্যক্তি, এ বুক হচ্ছে বস্তু। বাট ফ্যাক্টিটিভ ভার্বে কিন্তু ব্যক্তি, হিম এবং চেয়ারম্যান, এখানে কোনো ব্যক্তি বস্তু নাই। ডাবল অবজেক্টে ব্যক্তি বস্তু, ঠিক আছে? ডাবল অবজেক্টে ব্যক্তি বস্তু, ডাবল অবজেক্টে ব্যক্তি বস্তু। বাট আমাদের এই 35 সেন্টেন্সে ব্যক্তি বস্তু না, দুটাই কিন্তু ব্যক্তি। ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, এরকম টাইপের যে বিষয়গুলো আছে। এরকম উর্মি রহমান 33 আবার দেখতে চাই স্যার। 33টা কি দেখতে চান? একটু তাড়াতাড়ি দেখেন 33। ওকে, দেখেন এটা হচ্ছে কি উভয় পাশে ব্যক্তি আছে, তাই না?
এখন কথা হলো ব্যক্তি যেহেতু আছে, আমরা না একটু আগে বলেছিলাম যে ব্যক্তি থাকলে, বস্তু থাকলে, ডাবল অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে আপনি পেসিভ করতে পারবেন, তাই না? ডাবল অবজেক্ট, হি হ্যাজ গিভেন মি এ বুক, মি দিয়েও করা যাবে, এ বুক দিয়েও করা যাবে, কিন্তু ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে এই জিনিসটা পারবেন না। ফ্যাক্টিটিভ ভার্বে একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে ওই ব্যক্তির টাইটেল। এই হিম হচ্ছে ব্যক্তি, হিম হলো ব্যক্তি, আর এই চেয়ারম্যান হলো তার উপাধি। উপাধিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না, উপাধিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে আপনারা বলতে পারেন উপাধিকে কেন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না? কারণ আপনি রহিমকে চেয়ারম্যান বানান, চেয়ারম্যানকে রহিম বানান না। কি খেয়াল করেছেন? আপনার রহিম ওয়াজ মেড চেয়ারম্যান নাকি চেয়ারম্যান ওয়াজ মেড রহিম? আপনি রহিমকে চেয়ারম্যান বানান নাকি চেয়ারম্যানকে রহিম বানান? সাবধান, টাইটেলকে আপনি রহিম বানান না, রহিমকে আপনি টাইটেল বানান। আপনি কি সাকিবকে আপনি এমপি বানান, এমপি কে আপনি সাকিব বানান না। ভিডিওটা কিন্তু এরকম। হ্যাঁ, সো ব্যক্তিটাকে আপনি চেয়ারম্যান বানাবেন, এই কারণে ব্যক্তি দিয়ে শুরু করতে হবে। সো ফ্যাক্টিটিভ ভার্বে, ফ্যাক্টিটিভ ভার্বে একটি ব্যক্তি, একটি উপাধি, উপাধি দ্বারা কখনোই শুরু করা যাবে না, শুরু করতে হবে ব্যক্তিটাকে দিয়ে, তাহলেই এটা কারেক্ট হবে। হি দিয়ে করবেন, হি দিয়ে করবেন, ঠিক আছে? সো দ্য অ্যান্সার ইজ অপশন এ। তাহলে কি বললাম? ফ্যাক্টিটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে, একটি ব্যক্তি, একটি উপাধি বা টাইটেল। টাইটেলকে কখনোই আনতে পারবেন না সাবজেক্টের জায়গাতে, কারণ টাইটেলকে আপনি ব্যক্তি বানান না, ব্যক্তিকে আপনি টাইটেল দিতে পারেন। রহিমকে আপনি চেয়ারম্যান বানান, চেয়ারম্যানকে আপনি রহিম বানান না। ওকে, সো 35 অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, ওকে, তাহলে 35 শেষ হয়ে গেল। এবার রোল নাম্বার 14, কোয়াসি পেসিভ ভয়েস। আপনারা বলতে পারেন যে কোয়াসি পেসিভ এটা অ্যাকচুয়ালি কি? কোয়াসি পেসিভটা আসলে, ধরেন একটা সেন্টেন্স দিলে ক্লিয়ার হবেন বিষয়টা। আয়রন ফিলস হার্ট। কোয়াসি পেসিভের দুইটা বিষয় মনে রাখবেন। একটা বিষয় হলো এই বাক্যটার দিকে তাকান, সাবজেক্ট হলো আয়রন, ভার্ব হলো ফিলস, হার্ড হলো কি বলেন দেখি, আপনারা বলেন তো হার্ড কি? এই বাক্যে হার্ড কোন পার্টস অফ স্পিচ বা কি? এটা অবজেক্ট নাকি অন্য কিছু? বলেন তো হার্ড এখানে কি? হ্যাঁ, হার্ডকে দেখে কিন্তু আপনার কাছে অবজেক্ট মনে হবে, হার্ড কিন্তু অবজেক্ট না, হার্ড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হার্ড হলো কোন পার্টস অফ স্পিচ? হার্ড হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি অ্যাডজেক্টিভ দিয়ে পেসিভ করতে পারবো না? না, কখনোই পারবেন না। আপনি যে সাবজেক্টটাকে অবজেক্ট করেন, অবজেক্টটাকে সাবজেক্ট করেন, এটা শুধু নাউনকে করতে পারেন, অন্য কাউকে আপনি করতে পারেন না। নাউন প্রনাউন ছাড়া কাউকে আপনি সাবজেক্টের জায়গাতে আনতে পারবেন না, কোনোদিনই সম্ভব না এটা। জামাল ইজ এ গুড বয়, আই নো জামাল, জামাল ইজ নোন টু মি। রহিম নোস করিম, করিম ইজ নোন টু রহিম। আপনি রহিম, করিম, জামাল, কামালকে সাবজেক্ট অবজেক্ট করতে পারবেন, বিকজ এরা হচ্ছে নাউন প্রনাউন। আপনি অ্যাডজেক্টিভকে কখনো সাবজেক্টের জায়গাতে আনতে পারবেন না। তাহলে কোয়াসি পেসিভ ভয়েসের অ্যাকচুয়ালি সাবজেক্টের জায়গাটা এবং যে কমপ্লিমেন্টের জায়গাটা অবজেক্ট না, এরা একই রকম। আয়রনটা হলো হার্ড, হার্ড হলো আয়রন। তবে কি থাকে না? কোয়াসি পেসিভে কোনো অবজেক্ট থাকে না, কোয়াসি পেসিভে অবজেক্ট থাকে না। অবজেক্ট না থাকলে পেসিভ করব কিভাবে? যেভাবে সেভাবে করবেন। যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে দিয়ে আপনি পেসিভ করতে পারবেন। তাহলে কোয়াসি পেসিভ ভয়েসে সাবজেক্টটাকে দিয়ে পেসিভ করা যাবে। ফিল মানে হার্টকে আর নেওয়া দরকার নাই। কেন দরকার নাই? হার্ট তো কোনো সাবজেক্ট হওয়ার যোগ্যতাই রাখে না, বিকজ হার্ট ইজ এন অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভ ক্যান নেভার বি ইন দ্য পজিশন অফ সাবজেক্ট। সো যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট দিয়ে শুরু করতে পারবেন। তাহলে যদি আমরা শুরু করি, তাহলে সেক্ষেত্রে আমরা গঠনটা কিভাবে লিখতে পারবো? খুবই সহজ। গঠনটা আপনি দুই ভাবে লিখতে পারবেন। একটা সিম্পল সেন্টেন্সে পারবেন,
একটা কমপ্লেক্স সেন্টেন্সে পারবেন, দুই ভাবে উত্তর করা যাবে, হয় সিম্পল অথবা কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্সে অ্যান্সার হবে আয়রন ইজ ফেল্ট হার্ড, এটা একটা সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে যদি করেন আয়রন ইজ হার্ড when it is felt, এই তো। তাহলে সিম্পল সেন্টেন্সও করা যাবে এবং কমপ্লেক্স সেন্টেন্সও করা যাবে। সিম্পল হলে আয়রন ইজ ফেল্ট হার্ড, কমপ্লেক্স হলে আয়রন ইজ হার্ড when it is felt। তো উত্তর হলো কোনটা? উত্তর হলো ডি নাম্বার, আয়রন ইজ হার্ড when it is felt। সিম্পলও করা যাবে, কমপ্লেক্সও করা যাবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি বলেন। দ্য পিল টেস্ট বিটার, বিটার কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কখনোই আপনি সাবজেক্টের জায়গায় নিয়ে পেসিভ করতে পারবেন না। এটা কি দিয়ে পেসিভ করতে হবে? সিম্পলও পারবেন, কমপ্লেক্সও পারবেন, আপনার ইচ্ছা যে কোনো একটা ফর্মকে দিয়ে কিন্তু আপনি উত্তরটা করতে পারবেন। বলেন দেখি তাহলে অ্যান্সারটা কি হবে? এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে? ওকে, 37 আপনারা লিখে দিচ্ছেন যে অ্যান্সার হবে, অনেকেই লিখছেন অ্যান্সার হবে অপশন এ নাকি? ওকে, অ্যান্সার হবে অপশন এ। এবার আমি চাই আপনারা ছোট ফর্ম, সিম্পল ফর্মটা লিখে দেন। কোশ্চেন নাম্বার 37 এ সিম্পল ফর্মটা লিখে দেন তো। কোশ্চেন নাম্বার 37 এ সবাই একটু সিম্পল ফর্মটা লিখেন। কোশ্চেন নাম্বার 37 এর সবাই একটু সিম্পল ফর্মটা লিখেন। সিম্পল সেন্টেন্সটা একটু লিখেন তো সবাই, একটু সিম্পল সেন্টেন্সটা লিখে একটু দেখান আমাকে। সবাই একটু সিম্পল সেন্টেন্সটা লিখে আমাকে দেখাবেন। সিম্পল সেন্টেন্সটা লিখে দেখান। আমি তো কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি অ্যান্সারের মধ্যে, আপনারা আমাকে একটু সিম্পল সেন্টেন্সটা লিখে দেখান। ওকে, এবার চলে আসলাম রোল নাম্বার 15। রোল নাম্বার 15 এ যেটা আছে পেসিভ উইথ কমপ্লেক্স সেন্টেন্স। আপনারা আমাকে বলতে পারেন যে কমপ্লেক্স সেন্টেন্সের পেসিভের জন্য কি আলাদা করে পড়তে হবে? অবশ্যই আলাদা করে পড়তে হবে, বিকজ কমপ্লেক্স সেন্টেন্সে অন্তত পক্ষে দুটি ক্লজ থাকে। একটি থাকে হলো প্রিন্সিপাল ক্লজ, আরেকটি থাকে হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো দুটি ক্লজ থাকলে পেসিভের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো প্রতিটি ক্লজে আলাদা আলাদা ভাবে পেসিভ করতে হয়। আমরা ব্যাখ্যাটা লিখে নিব। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ প্রতিটি ক্লজে আলাদা আলাদা ভাবে পেসিভ করতে হবে, অর্থাৎ উভয় ক্লজে পেসিভ গঠন থাকতে হবে। একটি পেসিভ করে ফেললাম বাকিটাকে ফেলে রাখলাম, সম্ভব না। উভয় ক্লজে মাস্ট আপনাকে পেসিভ স্ট্রাকচার নিয়ে আসতে হবে। যেমন এই সেন্টেন্সে আই নো একটি প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক সাবঅর্ডিনেট ক্লজ। সো প্রতিটি ক্লজে আপনাকে পেসিভ করতে হবে, প্রতিটি ক্লজে পেসিভ করতে হবে। তাহলে চলেন আমরা প্রতিটি ক্লজে আলাদাভাবে পেসিভ করি। প্রতিটি ক্লজে আমরা আলাদাভাবে পেসিভ করতে চাই, একটু খেয়াল করেন। আই নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ওয়াজ হবে না, বাদ। ওয়াজ হবে না, বাদ। ওকে, ডিড আছে, ডিড যেন কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি আসবে? ওয়াজ। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি আসবে? ওয়াজ আসবে। সো বি নাম্বারে কি ওয়াজ আছে? আছে। সি নাম্বারে কি ওয়াজ আছে? নাই। সি নাম্বারে হ্যাজ আছে। সো সি নাম্বারটাও বাদ হয়ে গেল। দ্য অ্যান্সার ইজ অপশন বি। কি করলাম? প্রতিটি ক্লজে আলাদা আলাদা ভাবে পেসিভ করে দিলাম। প্রিন্সিপাল ক্লজের জন্য একটা পেসিভের অংশ, সাবঅর্ডিনেট ক্লজের জন্য আরেকটা পেসিভের অংশ। সো দ্য অ্যান্সার ইজ, কি বলেন, 39 এর অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, আমাদের এই প্রশ্নটি, এই টপিকটি শেষ হয়ে গেল তাহলে 39। এবার চলে যাব আমরা আরেকটি প্রশ্নে, রোল নাম্বার 16, পেসিভ উইথ ইনডিফিনিট প্রনাউন। পেসিভ উইথ ইনডিফিনিট প্রনাউনের মধ্যে তার ইনডিফিনিট প্রনাউন কারা? বলেন তো ইনডিফিনিট প্রনাউন কারা? ইনডিফিনিট প্রনাউন হলো ওয়ান, এভরিওয়ান,
তাই না? এভরিওয়ান, সামওয়ান, somebody, somebody. পিপল শব্দটি অনেকটা ইনডেফিনিট প্রনাউনের কাজ করে। যদিও পিপল শব্দটি একটি নাউন শব্দ, তবে সে ইনডেফিনিট প্রনাউনের সকল কাজ করতে পারে। তাহলে ইনডেফিনিট প্রনাউনের সাথে পেসিভের সম্পর্কটা কি? ইনডেফিনিট প্রনাউনের সাথে পেসিভের সম্পর্ক হলো এই ইনডেফিনিট প্রনাউনগুলো অ্যাকটিভ সেন্টেন্সে থাকে, তবে পেসিভে আর এরা থাকে না। অর্থাৎ এই যে ইনডেফিনিট প্রনাউনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, ওয়ান, এই যে এই টাইপের শব্দগুলো আছে, এরা হলো ইনডেফিনিট প্রনাউন। অ্যাকটিভ সেন্টেন্সে এদের অবস্থান আছে। অ্যাকটিভ সেন্টেন্সে আপনি ইনডেফিনিট প্রনাউন ব্যবহার করতে পারবেন, তবে পেসিভ সেন্টেন্সে ইনডেফিনিট প্রনাউন ব্যবহার করা যায় না। পেসিভ সেন্টেন্সে ওটাকে উজ্জ্বল রাখতে হয়। তাহলে ইনডেফিনিট প্রনাউনগুলোকে পেসিভ সেন্টেন্সে আমরা উজ্জ্বল রেখে দিব। কি বললাম? অ্যাকটিভ সেন্টেন্সের এই যে ওয়ান আছে, এই যে ওয়ান্স আছে, অ্যাকটিভ সেন্টেন্সে এরা আছে। এটা একটা অ্যাকটিভ সেন্টেন্স। অ্যাকটিভ সেন্টেন্সে ইনডেফিনিট প্রনাউনকে আপনি রেখে দিতে পারবেন, বাট পেসিভ সেন্টেন্সে ইনডেফিনিট প্রনাউন নেওয়া যাবে না। পেসিভ সেন্টেন্সে ইনডেফিনিট প্রনাউনকে উজ্জ্বল রাখতে হবে। পেসিভ সেন্টেন্সে ইনডেফিনিট প্রনাউন উঠে যাবে, সে কিন্তু উঠে যাবে, পেসিভ সেন্টেন্সে আর যাবে না। যেমন ওয়ান্স শব্দটাকে আর নেওয়া যাবে না, এখানে ওয়ান্স কে নেওয়া যাবে না, ওয়ান্স কে নেওয়া যাবে না। দ্য অ্যান্সার ইজ অপশন বি। ওকে, হয়ে গেল। তাহলে অ্যাকটিভ সেন্টেন্সের ইনডেফিনিট প্রনাউন পেসিভ সেন্টেন্সে উজ্জ্বল থাকে, অ্যাকটিভ সেন্টেন্সের ইনডেফিনিট প্রনাউন পেসিভ সেন্টেন্স থেকে সে উঠে যায়। অ্যাকটিভ সেন্টেন্সের ইনডেফিনিট প্রনাউন কি বলেন তাহলে? পেসিভ সেন্টেন্স থেকে সে উঠে যাবে। ওকে, তাহলে দেখি উত্তর করতে পারেন কিনা। সেম প্রশ্ন, অ্যাকটিভ লিখে কোশ্চেনটা লিখেন, পেসিভ লিখে অ্যান্সারটা লিখে ফেলেন। এবার তাহলে আপনারা বলেন এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? পিপল অলওয়েজ রিমেম্বার দ্য পেট্রিয়টস। কি বলেছিলাম? পিপল যদিও নাউন, তবে সে ইনডেফিনিট প্রনাউনের মতো কাজ করে, ওকে উজ্জ্বল রাখবেন। ওকে অ্যাক্টিভে থাকতে পারবে সে, পেসিভে তাকে রাখা যাবে না। পেসিভে আর তাকে রাখবেন না। পেসিভে তাকে না রাখলে বলেন অ্যান্সারটা কি হবে? পিপল অলওয়েজ রিমেম্বার দ্য পেট্রিয়টস। পিপল অলওয়েজ রিমেম্বার দ্য পেট্রিয়টস। বলেন তাহলে অ্যান্সারটা কি হবে? পিপল অলওয়েজ রিমেম্বার দ্য পেট্রিয়টস। ওকে, তাহলে পিপলটা পরে যাবে, পেট্রিয়টসটা আগে আসবে, তাই তো? উল্টা দিব না, পেট্রিয়টসটা আসবে শুরুতে, পিপলটা যাবে পরে। তাহলে পেট্রিয়টস দিয়ে শুরু করব, এটা তাহলে বাদ, পেট্রিয়টস দিয়ে শুরু করব। এবার কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে উইল হবে না, বাদ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, বিং হবে না, বাদ। তাহলেই তো অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা? অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই প্রশ্নটা পেসিভে আছে তাই না? তাহলে এটার মধ্যে কিন্তু একটা শব্দ উজ্জ্বল আছে। এখানে কি উজ্জ্বল আছে? এখানে উজ্জ্বল আছে বাই পিপল। অনেক চমৎকার একটা বিষয়, বাই পিপলটা কিন্তু উজ্জ্বল আছে। তো পেসিভে তাকে উজ্জ্বল রাখা যায়, তবে সে যখন অ্যাক্টিভে যাবে তখন কিন্তু সে আবার ফিরে আসবে, তাই না? তাহলে পেসিভ থেকে যখন তাকে অ্যাক্টিভে নিবেন তখন কিন্তু সে আবার চলে আসবে। অ্যাক্টিভ থেকে পেসিভে গেলে উঠে যাবে, পেসিভ থেকে অ্যাক্টিভে গেলে সে আবারও কি আগের মতো ফিরে আসবে। তো এই যে ফিরে আসার বিষয়টা, এই বিষয়টা একটু খেয়াল করেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এই বাক্যটা পেসিভে আছে, এই বাক্যটা পেসিভে আছে, বানাতে হবে কি? বানাতে হবে অ্যাক্টিভ। এই বাক্যটা পেসিভে আছে, বানাতে হবে অ্যাক্টিভ। এখন কথা হলো অ্যাক্টিভ বানানোর জন্য আমার কি করা উচিত? ধরেন রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এখানে কে ছিল? আমি যে আপনাকে লিখে দিলাম এখানে বাই পিপল আছে, এখানে যে আমি লিখে দিলাম বাই পিপল আছে, বাট এখানে আমার কে আছে আমি কি জানি সেটা? তবে আমার কমন সেন্স বলে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে
by the Roman people. Rome was not built in a day, by Romans, by the people of Rome. বাঙালি হবে না, জাপানিজ হবে না, চাইনিজ হবে না। রোম সাম্রাজ্য এক রাতে তৈরি হয় নাই। রোম সাম্রাজ্য একদিনে তৈরি হয় নাই। কাদের দ্বারা? বাঙালিদের দ্বারা, জাপানিজদের দ্বারা, চাইনিজদের দ্বারা, আমেরিকানদের দ্বারা, ইংল্যান্ডের দ্বারা, কার দ্বারা? রোমের দ্বারাই, রোমানদের দ্বারা, তাই না? তাহলে দ্য পিপল অফ রোম ইজ ইকুয়াল টু রোমান, দ্য পিপল অফ চায়না ইজ ইকুয়াল টু চাইনিজ, দ্য পিপল অফ জাপান ইজ ইকুয়াল টু জাপানিজ, তাই তো? তাহলে এই যে দ্য পিপল অফ রোম, এই যে দ্য পিপল অফ রোম ইজ ইকুয়াল টু দ্য রোমান্স, দ্য পিপল অফ রোম ইজ ইকুয়াল টু দ্য রোমান্স, ঠিক আছে? ওকে, তাহলে দুটাই কিন্তু উত্তর হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে উত্তর হয়ে গেল কোনটা? উত্তর হয়ে গেল অপশন এ এবং অপশন বি। অপশন এ হয়ে গেল এবং অপশন বি হয়ে গেল, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে দেখি পারেন কিনা। কম্পিউটার was not invented, computer was not invented overnight, overnight মানে রাতারাতি। এটা করেন তো দেখি। কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, সবাই চলে আসেন কমেন্টে, এই কোশ্চেনটা পারেন কিনা দেখি। কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। কাকে আনবেন সাবজেক্ট? জামালকে আনবেন, কামালকে আনবেন, রহিমকে আনবেন? তেমন একটা সাবজেক্ট আনতে হবে যে কিনা এই কম্পিউটার ইনভেন্টের কাজটা করতে পারে। তাহলে আন্দাজে আনলে হবে না। চুরি করছে কলম, কাকে আনবেন? জামালকে না, থিফকে আনবেন। বিল্ডিং বানাবেন, কাকে আনবেন? রাজমিস্ত্রিকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন। সো কম্পিউটার বানানোর জন্য কাকে আনবেন? জামাল কামালকে আনলে হবে না, এমন একজন পার্সনকে আনতে হবে যিনি কিনা কম্পিউটার ইনভেন্ট করতে পারে। সো একটু কেয়ারফুল থাকতে হবে। বলেন অ্যান্সার কি হবে? কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে কিন্তু। কি পারবেন না? একটু ট্রাই করেন, ভুল ট্রাই করেন, সমস্যা নাই, ট্রাই তো অ্যাট লিস্ট করবেন। সবাই একটু ট্রাই করেন, হ্যাঁ। উমি রহমান লিখেছে দ্য সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্টেড, কেন আবার? ভালো লিখেছিলেন তো, সুন্দর হয়েছিল, সুন্দর হয়েছিল। দ্য সায়েন্টিস্ট ডিড, হ্যাঁ, ইসমত কিটা, এত চোখে সমস্যা, ইসমত জাহান বিজরি। দ্য সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট কম্পিউটার ওভারনাইট, খুব সুন্দর হয়েছে। ইসমত জাহান বিজরি, খুব সুন্দর হয়েছে আপনারটা। দ্য সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট কম্পিউটার ওভারনাইট, ডিড নটের পরে কিন্তু আর ইডে দেওয়া যায় না। উমি রহমান, ডিড নটের পরে আপনি ইনভেন্টেড দিয়েছেন কেন? ইনভেন্ট হবে, ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম। ওকে, তাই না? তাহলে ইসমত জাহান বিজরি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দ্য সায়েন্টিস্ট ডিড নট ইনভেন্ট কম্পিউটার ওভার নাইট, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আমি ইদানিং কালে একটু ক্লাসগুলো টাইম মতো ছাড়ার চেষ্টা করি সবার জন্যই, কারণ রাত 10টার পরে অনেকেই ক্লাস মানে একটু টাফ হয়ে যায়, তাছাড়া আমাদের বাসায় যেতে একটু প্রবলেম হয়ে যায়। এই কারণে টাইম মতো ক্লাসটা ছাড়ার ট্রাই করি আর কি, অন্তপক্ষে 10টা 10-এর ভিতরে একটু শেষ করতে চাই। আজকের ক্লাসটা শেষ হয়ে গিয়েছে। এবার আপনারা আমাকে বলেন আজকের এই ক্লাস থেকে প্যাসিভ ভয়েস থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বলেন প্যাসিভ ভয়েস থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কম্পিউটার ডিড নট ইনভেন্ট ওভারনাইট, এটা কোনো কোশ্চেন হইল? কম্পিউটার ডিড নট ইনভেন্ট কিভাবে? সামওয়ান ব্যক্তি থাকবে, কি বলেন? রাইস ইট মি, এরকম হয়ে গেল আপনারটা। কম্পিউটার ডিড নট ইনভেন্ট না, ব্যক্তি দিতে হবে, ব্যক্তি ব্যক্তি ব্যক্তিকে দিয়ে শুরু করবেন। আচ্ছা, আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, আমি আরো 2-4 মিনিটের মতো আছি। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দ্রুত বলে ফেলেন। আজকে ক্লাস লেকচার 1 মানে রোল নাম্বার 1 থেকে 16 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু দ্রুত বলে ফেলেন। আমি আছি, সমস্যা নাই। আমি আরো 3-4 মিনিটের মধ্যে, আমি 10-এর মধ্যে ক্লাসটা ছেড়ে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে লিখে ফেলেন।
উমি রহমান, অনেক সুন্দর ক্লাস ছিল, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারজানা, নো কোয়ারি স্যার, অল ক্লিয়ার, জাজাকাল্লাহ খায়ের স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন। লাইভ ক্লাস যেহেতু করেন অবশ্যই কোশ্চেন রেখে বের হবেন না। হ্যাঁ, আমি লাইভ ক্লাস এই কারণে করতে বলি যে কোশ্চেন থাকলে কোশ্চেনটা ক্লাসের পরে যেদিন টাইম পাওয়া যায়, অ্যাকচুয়ালি অনেক সময় টাইম পাওয়া যায় না, কারণ অনেক অনেক বড় বড় বা বিশাল টপিক থাকে। কারো কি কোনো কোশ্চেন নাই মনে হয় সম্ভবত, তাই না? আচ্ছা, কোশ্চেন না থাকলে তবু একটু দেখেন, আমি আরো 1 মিনিটের মতো আছে, 1-2 মিনিট আছে, একটু বলেন, দেখেন তো। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, সম্ভবত আপনাদের কারো কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আগামীকালকে তো আবার ক্লাস আছে। আগামীকালকে যেহেতু ক্লাস আছে, ইকবাল এটা লিটারেচারের ক্লাসে কোশ্চেনটা করবেন। হ্যাঁ, লিটারেচারের ক্লাসে পড়াবো এটা। হ্যাঁ, রেপাপনেপ এটা লিটারেচারের ক্লাসে পড়াবো। হ্যাঁ, একটু লিটারেচার ক্লাসে একেবারে শুরুতেই বললেন, আমি এটা পড়া দিব না। ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস থেকে? কোনো কোশ্চেন মানে গ্রামার টপিক থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোন ওয়ার্ড গুলোর পূর্বে বাই বসে না, ওইগুলো যদি বলতেন। ওইটা বলা যাবে না, কারণ ওই পড়াটা হচ্ছে অ্যাকচুয়ালি এপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পড়া, যেমন কনগ্রেচুলেটেড অন, ঠিক আছে, এমবডিড ইন, ইনসিস্ট অন, এই বিষয়গুলো বলা যাবে না। তো এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে হাজার হাজার, সো যেই প্রিপোজিশন এপ্রোপ্রিয়েট যেটা নিবে ওটাকে ওই পারফেক্টলি অনুসারে বসাইতে হবে, ওটা কোনো কিছু বলার নাই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আগামীকালকে বা আরেকটি ক্লাসে আর কি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।